নমস্কার বন্ধুরা, আমার নাম রাহুল আর আপনারা দেখছেন কোডেক্স রাহুল। আমি একজন ওয়েবসাইট ডিজাইনার অ্যান্ড ডেভেলপার। তো আজকে আমি আপনাদেরকে যে ভিডিওটা দেখাবো সেটা পিএইচডি টু এইচটিএমএল কনভার্সন দেখাবো, ঠিক আছে? তো পিএইচডি টু এইচটিএমএল কনভার্সন দেখানোর জন্য আমরা একটা ফ্রি পিএইচডি ডাউনলোড করেছি। সেই পিএইচডিটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এই হলো সেই পিএইচডিটা। এটা একটা কর্পোরেট পিএইচডি, ওয়েল অ্যান্ড ক্লিন পিএইচডি। এই পিএইচডিটা আমরা কিন্তু বানাবো HTML অ্যান্ড CSS এর সাহায্যে। হ্যাঁ, ডেফিনেটলি আমরা কিন্তু কিছু JS এর কাজও করব, কিন্তু আপনারা কেউ চিন্তা করবেন না, কারণ আমি যে JS গুলো ইউজ করব সেই JSটা আপনাদেরকে পুরো লাইন বাই লাইন বুঝিয়ে কোড লিখে বুঝিয়ে দেবো যে এই JSটা এই কারণে ইউজ করতে হবে। ডেফিনেটলি আমার এই ভিডিওটা একটু অ্যাডভান্স প্রসেসেই করব। আইটি ইন্ডাস্ট্রিতে যেভাবে কাজ করা হয় এখন, ঠিক সেইভাবেই আমি কাজটা করব। এখন পুরো ওয়ার্ল্ডে কম্পোনেন্ট বেসড যে কোনো কোডিং করা হয়, যে কোনো ডিজাইন করা হয় কম্পোনেন্ট বেসড, মিনস রিইউজেবল। মানে আমি আজকে একটা কোড করলাম, যে ওয়েবসাইটে কাজ করলাম সেই কোডটাকে নিয়ে যাতে আমি কালকেও ওটাকে ইউজ করতে পারি, এই ধরনের কিন্তু আজকালকার দিনে কোডটা করা হয়। তো ডেফিনেটলি আমি এই ভিডিওটায় আপনাদেরকে এই পুরো ওয়েবসাইটটা করে দেখাবো HTML এন্ড CSS এর সাহায্যে, কিন্তু CSS এর অ্যাডভান্স প্রসেস আমরা ইউজ করব। এন্ড ডেফিনেটলি SCSS ইউজ করব। আমরা SCSS কেন ইউজ করব? কারণ SCSS ইউজ করলে আমরা ভালোভাবে ব্রাউজার কম্প্যাটিবিলিটি খুব ভালোভাবে আমরা তৈরি করতে পারবো, ঠিক আছে? তো চলুন ভিডিওটা শুরু করে দেওয়া যাক। তো আমাদের ফার্স্ট ভিডিওটা শুরু করার আগে আমরা এই পুরো প্রজেক্টটার একটা সেটআপ তৈরি করব, ঠিক আছে? তো সেটআপ তৈরি করার জন্য আমরা কি করব? আমরা এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করি, যে ফোল্ডারটার নাম দিই কনসাল্ট PHP to HTML। ওকে, আমরা যে কোড এডিটরটা ইউজ করব তার নাম হলো ভিজুয়াল স্টুডিও কোড। আজকের দিনে দাঁড়িয়ে যদি আপনাদেরকে কোনো কোড এডিটরে কাজ করতে হয় তাহলে ভিজুয়াল স্টুডিও কোড ফ্রি অফ কস্টে আপনারা ডাউনলোড করতে পারবেন, ইনস্টল করতে পারবেন এন্ড এটাকে ইউজ করতে পারবেন। খুবই দারুণ একটা কোড এডিটর। তো ভিজুয়াল স্টুডিও কোড এডিটর কিভাবে ডাউনলোড করবেন এন্ড কিভাবে ইনস্টল করবেন আমি আই বাটনে একটা লিংক দিয়ে রাখবো, সেখান থেকে আপনি কিন্তু অবভিয়াসলি ভিডিওটা দেখে আপনারা ইনস্টল করতে পারেন। আর আপনাদের মেশিনে যদি ইনস্টল হয়ে থাকে অলরেডি তো কোনো অসুবিধা নেই, জাস্ট ভিডিওটা দেখুন কিভাবে আমরা কাজটা করছি। হ্যাঁ, ডেফিনেটলি আমার এই ভিডিওটায় আপনারা একটা কোর্স হিসাবে দেখতে পারেন, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা ভালো করে। কারণ আমার এই ভিডিওটায় আপনি দেখলে আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি যে আপনি একজন খুব ভালো ওয়েবসাইট ডিজাইনার হয়ে যেতে পারবেন, কোডার হয়ে যেতে পারবেন, ঠিক আছে? ওয়েবসাইট ডিজাইনার আজকাল HTML CSS এর কাজ করে, ঠিক আছে? তো কোডাররাও করে, ফ্রন্ট এন্ড ডেভেলপাররাও করে। আপনারা যেটাই হতে চান না কেন খুব ভালোভাবে আপনারা কিন্তু এই ভিডিওটা দেখলে আপনারা করতে পারবেন। আর আমার চ্যানেলেতে এই ধরনের ভিডিও এভরি উইক আমরা পাবলিশ করছি, ঠিক আছে? তো চলুন কথা না বাড়িয়ে আমি স্টার্ট করে দিই ফার্স্ট প্রজেক্ট সেটআপ। প্রজেক্ট সেটআপ করতে গেলে আমরা কি করব? এখানে ওপেন উইথ কোড আমরা করে নিই, ঠিক আছে? করে নেওয়ার পর আমরা কি করি? আমরা এর মধ্যে একটা ফোল্ডার ক্রিয়েট করি, যে ফোল্ডারটার নাম দিই আমরা CSS। ওকে, ঠিক আছে? এইবার আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করি, তার নাম দেবো JS, যেখানে কিনা আমাদের সব জাভাস্ক্রিপ্ট ফাইলগুলো থাকবে আর CSS এর মধ্যে সব CSS ফাইলগুলো থাকবে। আর আরেকটা কোড আমরা ফোল্ডার আমরা ইউজ করি, তার নাম দিই ইমেজেস। ওকে, এবার আমরা একটা ফাইল ক্রিয়েট করি যার নাম দেবো index.html। ওকে, তো HTML ডকুমেন্টটা ক্রিয়েট করার পর একটা HTML বয়লার প্লেট ক্রিয়েট করি। এই HTML বয়লার প্লেটটা আমরা নাম দিই
কনসাল্ট প্লাস, কনসাল্ট প্লাস আমরা এটা হোম পেজ ক্রিয়েট করছি। কনসাল্ট প্লাস কেন নাম দিলাম, কারণ এই পেজটার নামই হচ্ছে কনসাল্ট প্লাস, তার জন্য আমরা এটা নাম দিলাম। ঠিক আছে, ওকে। এইবার আমরা দেখব যে এই ওয়েবসাইটটার ফার্স্ট আমরা ওয়েবসাইটে কি কি ফন্ট ইউজ হয়েছে সেই ফন্টটাকে সেট আপ করব। ঠিক আছে, তো আমরা দেখি কি কি ফন্ট ইউজ হয়েছে। তো আমরা যদি এটাকে ডাবল ক্লিক করি তো এখানে দেখবো মন্টেসেরাট ফন্টটা ইউজ হয়েছে। আর কি ফন্ট ইউজ হয়েছে, ওকে, আর আই থিঙ্ক দুখানা ফন্টই ইউজ করা হয়েছে এখানে, আর ডোমিন নামে একটা ফন্ট ইউজ করা হয়েছে। তো এখানে মূলত আমি এই পিএইচডিটা অলরেডি আগে চেক করেছি। তো এই পিএইচডিটার মধ্যে কি করা হয়েছে, আপনার লাইট, রেগুলার, মিডিয়াম, সেমি বোল্ড আর বোল্ড এই ধরনের ফন্টগুলো ইউজ করা। গুগল ফন্টস আমি ওপেন করি, গুগল ফন্টস, ওকে। তো গুগল ফন্টস এর মধ্যে গিয়ে ফার্স্ট করি মন্টে, ওকে। এখানে গিয়ে আমরা লাইট ফন্টটাকে ইউজ করি, রেগুলার আছে, ওকে, মিডিয়াম আছে, সেমি বোল্ড আছে আর বোল্ড আছে। একটা ফন্ট ইউজ করে ফেললাম। আরেকটা আছে হচ্ছে ডোমিন, এখানে আমরা ন্যাচারালি কি ইউজ করব, বোল্ড আর রেগুলার। এবার আমরা কি করি, এই ফন্টটাকে ইউজ করব। ফন্টটাকে ইউজ করার জন্য আমরা জাস্ট এর লিংকে কপি করলাম, কপি করে আমরা এখানে পেস্ট করব। ঠিক আছে, আমরা এখানে জাস্ট ফন্টটাকে পেস্ট করে দিলাম। ঠিক আছে, এবার আমরা কি করব সেটা হচ্ছে যে এখানে ফন্টের নামগুলো আমরা একটু কপি করে এখানে কমেন্ট অফ করে লিখে রাখি। আপাতত এখানে একটা সিএসএস ফাইল ক্রিয়েট করে রাখি, style.css, কমেন্ট অফ দিয়ে এখানে ফন্টের নামগুলো লিখে রাখি। ওকে, এইবার আমরা কি করব, আমরা প্রথমেই বলেছি যে এই পুরো প্রজেক্টটায় আমরা SCSS ইউজ করব। ঠিক আছে, কম্পাইল হবে style.css, CSS কম্পাইল হবে, কিন্তু SCSS আমরা ইউজ করব। এটা খুবই ফাইনলি ইউজ করব এন্ড রিউজেবল হবে। তো দেখুন আমরা কিভাবে ইউজ করছি। তো আমরা তার জন্য কি করব, একটা ফোল্ডার ক্রিয়েট করব CSS ফাইলের ভিতর, তার নাম দেবো হচ্ছে ডিস্ট্রিবিউটর। আপনাদের মতন করে যা ইচ্ছে নাম দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এখানে আমরা ফার্স্ট যে ফাইলটা ক্রিয়েট করব তার নাম দিয়ে হচ্ছে কমন SCSS, বা আপনারা যদি চান তো এখানে utility.scss ইউজ করতে পারেন, যেখানে আমরা CSS যখন ইউজ করি ইউটিলিটি CSS, এই ধরনের CSS আমরা এখানে ইউজ করব। তো এই CSS গুলো আমরা কি ইউজ করব, এখানে ন্যাচারালি আমি এক কাজ করি, তাহলে এইখান থেকে ফন্টটাকে কপি করি, কাট করে নিই, কাট করে এখানে পেস্ট করব। ঠিক আছে, আর style.css এর বাইরে আরেকটা স্টাইল করি, style.scss। ঠিক আছে, এবার common.scss এর মধ্যে আমরা যেটা লিখবো সেটা style.css এ আমরা ইনপুট করব, এন্ড style.scss টা অটোমেটিক্যালি style.css এ এখানে চলে আসবে। তো আমরা এই style.css টাকে ডিলিট করে দিই, দেখুন মজাটা কি ব্যাপারটা হয়। তো আমরা কি করি, এই style.scss এ এটাকে ইম্পোর্ট করে দিই, ইম্পোর্ট কি করব, তার মধ্যে হচ্ছে ডিস্ট্রিবিউটর ফোল্ডার আছে, ডিস্ট্রিবিউটর common.scss, খালি কমনটাকে নিলে হবে, কারণ আমি কিন্তু আন্ডারস্কোর common.scss ইউজ করেছি। এইভাবে ইউজ করলে আমাদের কিন্তু আন্ডারস্কোর দিতে হবে না, .scss ও দিতে হবে না। যদি আমরা ডাইরেক্ট common.scss লিখতাম তাহলে কিন্তু আমাদের common.scss এই ব্যাপারটা লিখতে হতো, কিন্তু আমরা যেহেতু আন্ডারস্কোর দিয়ে লিখেছি তার জন্য আমাদের common.scss শুধু কমন লিখলেই হবে। ওকে, ইনপুট করে নিলাম। এইবার আপনাদের ভিজুয়াল স্টুডিও কোডে একটা এক্সটেনশন ডাউনলোড করতে হবে যার নাম হলো লাইভ স্যাস কম্পাইলার। এখানে যদি আপনারা দেখেন এখানে লিখবেন লাইভ স্যাস
লাইভ স্যাস কম্পাইলার। লাইভ স্যাস কম্পাইলার রিটুইটের এই কম্পাইলারটা আমি যেহেতু ইনস্টল করে রেখেছি তাই এখানে আনস্টল বাটনটা দেখাচ্ছে, আপনাদের দেখবেন এখানে ইনস্টল বাটনটা দেখাবে, জাস্ট ইনস্টল করবেন, আপনাদের সিস্টেমে ভিজুয়াল স্টুডিও করে স্যাসটা ইনস্টল হয়ে যাবে। আরেকটা এক্সটেনশন লাগবে, সেটা হলো লাইভ সার্ভার। তো লাইভ সার্ভার সেম অথরের তৈরি করা এটা, তো আপনারাও বা সেম ডেভেলপারের এটা তৈরি করা, আপনারাও লাইভ সার্ভার এটাকে ইনস্টল করে নেবেন। এখানে আপনারা লাইভ সার্ভার আমরা ইউজ করতে পারবো, তখন আমি লাইভে দেখাচ্ছি কিভাবে হচ্ছে একটু একটু। আচ্ছা, common.scss এ যখন আমি এটাকে ইম্পোর্ট করে নিলাম style.css এ, এটা কি করি আমি জাস্ট common.css এ গিয়ে আমি এখানে কি করি ওয়াচ স্যাসে ক্লিক করি। যে আমি ক্লিক করবো দেখুন এখানটায় আরেকবার দেখাই, দুটো ফাইল ক্রিয়েট হয়ে গেল, আমি এটাকে ডিলিট করে দিই, তাহলে আরেকবার ভালো করে বুঝতে পারবেন। তো এখন কি আছে, এখন style.css নেই, আমি এটাকে বন্ধ করি। আচ্ছা, যে আমি জাস্ট এই যে এখানটা যেটা আছে ওয়াচ স্যাসে ক্লিক করলাম, যেই ক্লিক করে দেখুন এখানে দুটো ফাইল ক্রিয়েট হয়ে গেল, style.css আর style.css.net। ওকে, style.css এ দেখুন আমি যেটুকুনি লিখেছিলাম common.css ওইটাই কিন্তু চলে এসেছে, ঠিক আছে। এবার আমরা কি করি, common.css এ আমরা প্রজেক্টটা সেট আপ করব। হ্যাঁ, আমরা এই প্রজেক্টটা কিন্তু টোটালটাই তৈরি করব উইদাউট ফ্লো। আমাদের কিন্তু টোটাল কোডিং এর মধ্যে ফ্লোট ব্যাপারটা কিছু থাকবে না, আমরা ফ্লোট বেসড লেআউট তৈরি করব না, আমরা টোটালটাই ডিসপ্লে বেসড লেআউট তৈরি করব। এন্ড ডেফিনেটলি আমরা এই পুরো ওয়েবসাইটটা ম্যাক্সিমাম রেম ইউজ করব ইনস্টেড অফ পিক্সেল। ওকে, তো তার জন্য আমাদের একটা সেটআপ রয়েছে যে কত REM মানে কত পিক্সেল, এই ব্যাপারটা আমরা একটু সেটআপ করব। তো নরমালি আমাদের ব্রাউজারে যেটা থাকে, আমি এটা কমেন্ট অফ করে লিখছি, নরমালি আমাদের ব্রাউজারে যেটা থাকে সেটা হচ্ছে 16 পিক্সেল ডিফল্ট থাকে। ওকে, তো ভালো করে বুঝুন, 16 পিক্সেল ডিফল্ট থাকে। তো 16 পিক্সেলকে আমরা বলতে পারি 100%। ওকে, এইবার তার মানে 1 পিক্সেল মানে কত হলো, 1 পিক্সেল মানে হলো 6.25%। ডেফিনেটলি এখানে একটু ম্যাথের ব্যাপার আছে, তো আপনারা ভালো করে বুঝিয়ে যাবেন যে 16 পিক্সেল মানে হলো 100%, তাহলে 1 পিক্সেল মানে কত হলো 6.25%, ঠিক আছে। এইবার তার মানে 10 পিক্সেল মানে কত হলো, 10 পিক্সেল মানে হলো হচ্ছে 62.5%, রাইট। তাহলে 1 REM মানে কত, 1 REM মানে হলো কিন্তু 10 পিক্সেল। ওকে, তার মানে আমরা ব্রাউজারে যেটা ডিফল্ট রয়েছে 16 পিক্সেল, সেই 16 পিক্সেলকে আমরা ডিফল্ট করলাম 10 পিক্সেল। তাহলে এখন আমরা যখনই ফন্ট ইউজ করব তখনই কিন্তু এটা 10 পিক্সেলে থাকবে। এইবার আমরা দেখবো যে পুরো ওয়েবসাইটটার মধ্যে কি কি কালার ইউজ করা হয়েছে, এখানে দেখবো আমরা অনেকগুলো কালার রয়েছে, তার মধ্যে কিছু প্রাইমারি কালার রয়েছে, সেকেন্ডারি কালার রয়েছে, কিছু কমন কালার রয়েছে, ঠিক আছে। তো আমি কি করতে পারি, এই যে ব্লু কালারটা রয়েছে, এই ব্লু কালারটাকে আমরা প্রাইমারি কালার হিসেবে ইউজ করতে পারি। তো আমরা তার জন্য কি করব, আমরা তার জন্য রুট ইউজ করব। এটা হচ্ছে CSS এর প্রসেস, এখান থেকে আমরা ডাইনামিক ভ্যালু আমরা ইউজ করতে পারবো অন্যান্য জায়গায়, যেখানে কিনা আমরা অল ওভার দ্য ওয়েবসাইটে আমরা যেখানে কালার ইউজ করব বা ফন্ট ইউজ করব, সেখানে একটা জায়গায় ইউজ করব, একটা জায়গায় চেঞ্জ করব, অল ওভার দ্য ওয়েবসাইটে পুরো ব্যাপারটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। এখন এইভাবেই কাজ হয়। তো আমরা এখানে করতে পারি কি প্রাইমারি কালার, ওকে। প্রাইমারি কালার আমরা কি করতে পারি, আমরা দিতে পারি হচ্ছে এই কালারটাকে আমরা প্রাইমারি কালার দিতে পারি। এবার আমরা যে কালারটা ইউজ করব সেটা হলো সেকেন্ডারি কালার। সেকেন্ডারি কালারটা যেটা আমরা ইউজ করব সেটা হলো এই কালারটা, আমরা সেকেন্ডারি কালার ইউজ করতে পারি। এবার আমরা যে কালারটা ইউজ করব সেটাকে বলবো, দেখে নিন। আচ্ছা, এখানে আরেকটা কালার আছে, সেটা হচ্ছে গ্রিন। এটাকে আমরা টার্নারি কালার হিসেবে ইউজ করতে পারি, ঠিক আছে। টার্নারি কালার।
এবার আমরা একটা ইউজ করব, সেটা হচ্ছে দেখুন এখানে যে ডার্ক কালারটা ইউজ হয়েছে, যেখানে কিনা হেডারের টপে একদম ইউজ হয়েছে আর একদম বটমে ইউজ হয়েছে, যে ডার্ক কালারটা রয়েছে, এই ডার্ক কালারটা আমরা ধরতে পারি ইটস এ ডার্ক কালার। ডার্ক কালারটা এটা 1C দিয়ে রয়েছে, এটা দেখে নি এটা কি কালার রয়েছে, এটা কি কালার রয়েছে, এটাও রয়েছে হচ্ছে ডার্ক কালার, হ্যাঁ সেম কালার রয়েছে। তো এই কালার গুলো যদি সেম থাকে তাহলে আমরা ইউজ করতে পারি এটা, এখানেও সেম, ফন্টেও সেম, সেম হেডিং এ সেম, তাহলে আমরা এটাকে ইউজ করতে পারি কমন কালার। কমন কালার, কমন কালারের কোডটা আমরা একটু নিয়ে নিই, সেটা হলো কমন কালার হলো এটা। ফাইন, আরেকটা কালার যেটা ইউজ হয়েছে সেটা হলো ডেসক্রাইব কালার, ফন্ট কালার, যেটা বলে প্রাইমারি ফন্ট কালার, ঠিক আছে, যেটা আমরা ইউজ করতে পারি কিন্তু প্রাইমারি ফন্ট কালার। আমাদের মেন কালার নেওয়া হয়ে গেছে, এখন আমরা এটাকে দিয়ে করতে পারি যে প্রাইমারি ফন্ট কালার না লিখে আমরা ডেসক্রিপশন কালার, কারণ প্রত্যেকটা ডেসক্রিপশনের কালারটা সেম আছে, এই জন্য এটাকে নাম দিই ডেসক্রিপশন কালার। আচ্ছা ওকে, তো আমাদের মোটামুটি সব কালারই নেওয়া হয়ে গেছে। এইবার আমাদের একটা কালার বাকি আছে, সেটা হলো এটাকে আমরা এই কালারটাকে নিতে পারি, সেটা হচ্ছে অ্যাক্টিভ কালার। আমরা এখানে নাম দিই অ্যাক্টিভ কালার। আমরা তাহলে কিন্তু অ্যাক্টিভ কালার এন্ড আমরা এখানে কি করি টেস্ট করি। তো আমরা এখানে অ্যাক্টিভ কালার নিয়ে নিয়েছি। তো কি হলো, ওয়েবসাইটের মধ্যে যত কালার কম্বিনেশন দেওয়া আছে পুরো ওয়েবসাইটটার মধ্যে আমরা কিন্তু কালার কম্বিনেশন একটা জায়গায় সেট করে ফেলেছি। এবার আমরা যেখানে যেখানে কালারটা ইউজ হবে এই ভ্যারিয়েবল গুলোকে ইউজ করব, তাহলে কিন্তু আমরা পুরো ব্যাপারটাকে ফ্লুয়েন্টলি ইউজ করতে পারবো, ঠিক আছে। এইবার কি করতে হবে আমাদের দেখি, ফার্স্ট সেটা হলো যে আমরা কিছু কমন স্টাইল আগে থাকতে ক্রিয়েট করে ফেলবো। কি কি কমন স্টাইল আমরা ক্রিয়েট করতে পারি, যেখানে কি না আমরা যে কমন স্টাইলগুলো ক্রিয়েট করতে পারবো, কারণ আমরা এখানে কিন্তু কোনো রকম সিএসএস ফ্রেমওয়ার্ক ইউজ করছি না, তো আমাদের এখানে কিছু কমন সিএসএস আমরা ইউজ করে ফেলি, ঠিক আছে। তো কি কমন সিএসএস ইউজ করতে পারি, সেটা হচ্ছে অ্যাস্ট্রিক্সের কিছু কমন সিএসএস আছে, আমরা লিখে নিতে পারি মার্জিন 0, প্যাডিং 0 আর বক্স সাইজিং বর্ডার বক্স। তার মানে অ্যাস্ট্রিক্স ইউজ করা মানে প্রত্যেকটা সিএসএস প্রপার্টিজ এর জন্য, প্রত্যেকটা সিএসএস এর জন্য কিন্তু এই ব্যাপারটা কাজ করবে। দেন আমরা ইউজ করতে পারি বডিতে আমরা ইউজ করতে পারি মার্জিন 0, প্যাডিং 0 করে দিই, আর আমরা করতে পারি কালার। বডির কালার কি থাকবে, বডির কালার ডেফিনেটলি থাকবে। আমরা যে কালারটা বডিতে দিতে পারি সেটা হলো এই হেডিং, এই ডেসক্রিপশন কালারটা বডিতে দিতে পারি, রাইট। তো বডিতে যদি আমরা ডেসক্রিপশন কালারটা দিই তাহলে তার মানে কি আছে, ডেসক্রিপশন কালার এখানে আমরা লিখবো হচ্ছে এই ব্যাপার চলে আসলে ভিজুয়াল স্টুডিও কোডও কিন্তু এই মেসেজগুলো কিন্তু দিয়ে দেবে আমাদের, ঠিক আছে। এই মেসেজগুলো দিয়ে দেবে, আমরা কিন্তু তৈরি করলে এটা চলে আসবে। তো আমাদের ক্ষেত্রে যখন এটাকে ক্লিক করবো চলে আসবে, কিন্তু আমাদের যদি নিজে থেকে লিখতে হয় তাহলে আমরা কি লিখবো, where parenthesis open and close, এর মধ্যে আমরা এই যে ডেসক্রিপশন কালারটা যে কপি করেছিলাম এটা আমরা দিয়ে দেবো। কিন্তু আমরা যখন অনেক সিএসএস লাইনটা যখন নিচের দিকে চলে যাবে তখন বারবার করে উপর নিচে আসবে, তার জন্য আমাদের জাস্ট এই ব্যাপারটা লিখলেই হবে ডেসক্রিপশন কালার। তো আমাদের অটোমেটিক ভ্যারিয়েবলটা চলে এসেছে, ঠিক আছে। এবার আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা বডিতে একটা ফন্ট ফ্যামিলি ইউজ করবো। তো তার আগে আমরা এখানে দুটো ফন্ট ফ্যামিলি এখানে কপি পেস্ট করে রেখেছিলাম। তো আমরা দেখবো যে বডিতে কি ফন্ট ফ্যামিলি ইউজ করা আছে। তো আমরা যাই এখানে ডাবল ক্লিক করি, দেখি এখানে বডিতে যে ডমিন 15 পিক্সেল কালার তো নেওয়াই আছে, ঠিক আছে। তো বডিতে যদি 15 পিক্সেল দেওয়া থাকে তার মানে আমরা বডির ফন্ট সাইজ 15 পিক্সেল দেওয়া আছে,
তার মানে 15 পিক্সেল যদি দেওয়া থাকে আমরা এটা লিখতে পারি 1.5 REM, রাইট? 1.5 REM লিখতে পারি। কেন লিখতে পারি? কারণ আমি এখানে 1 পিক্সেল ইকুয়াল টু 10, 1 REM ইকুয়াল টু 10 পিক্সেল করে দিয়েছি, তাহলে 15 পিক্সেল মানে 1.5 REM, রাইট? আচ্ছা, ফার্স্টে আমি 10 পিক্সেল 15 পিক্সেল করি, পরে বোঝাচ্ছি, ঠিক আছে? 15 পিক্সেল করি, তো 15 পিক্সেল যেই আমি দিলাম, এবার আমি একটু জাস্ট বডি পিকচার একটা লিখি, তাহলে বুঝতে পারবো। ধরে নিচ্ছি আমি এখানে আমাদের এটাকে ওপেন করতে পারি, ওপেন উইথ লাইভ সার্ভারে, ওপেন উইথ লাইভ সার্ভার। যখন আমরা রাইট ক্লিক করে ওপেন করলাম, এটা অটোমেটিক ওপেন হয়ে গেল, ঠিক আছে? এবার যেই কাজটা আমরা এখনো পর্যন্ত করিনি, একটা মিস করেছি, সেটা হলো আমরা তো স্টাইল ডট সিএসএস তো ক্রিয়েট হয়ে গেছি, কিন্তু এখানে স্টাইল ডট সিএসএস কিন্তু আমরা এখনো পর্যন্ত ইনক্লুড করিনি। লিঙ্ক সিএসএস ফোল্ডার ভেতর স্টাইল ডট সিএসএস কি করলাম আমরা, কিন্তু দেখুন অটোমেটিক কিন্তু ব্যাপারটা ক্রিয়েট হয়ে গেল, মার্জিন জিরো টিরো দিয়ে সব ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে? এবার দেখবো আমরা যে বডির মধ্যে কিন্তু ডিফল্ট 15 পিক্সেল করা আছে, 15 পিক্সেল দেওয়া আছে, ঠিক আছে? এবার আমরা যদি এখানটা 1.5 REM করি, তাহলে এখানে কি করা আছে, অনেকটা বড় হয়ে গেছে, তাই না? কেন বড় হলো আমি এবার বোঝাচ্ছি। তাহলে ফার্স্টে আমি এখানে করে নিই কি, কমন ডট সিএসএস গিয়ে এটাকে 1.5 REM করে দিই, ঠিক আছে? যখন আমি করবো এটা একটু বড় লাগবে, ডেফিনেটলি বড় লাগবে, ঠিক আছে? যখন আমি করবো এটা কিন্তু বড় হয়ে গেছে। তো কেন বড় হলো? কারণ আমি অলরেডি কি করেছি, 1 REM মানে 10 পিক্সেল বুঝিয়ে দিয়েছি, তো আমি এখানে কোথাও ডিক্লেয়ার করিনি। তো আমি এখানে HTML এর মধ্যে এটাকে ডিক্লেয়ার করবো যে ফন্ট সাইজ 62.5%, ঠিক আছে? মানে ফন্ট সাইজ অটোমেটিক্যালি 100% থাকে বা 16 পিক্সেলে থাকে। তো 16 পিক্সেল তার মানে 1 REM ইকুয়াল টু 16 পিক্সেল। তো এখানে করা হচ্ছে 1.5 REM দিয়ে, মানে 16 পিক্সেল আর 24 পিক্সেল এটা হয়ে গেছে। ওটা কিন্তু আগে 24 পিক্সেল হয়ে গেল, আগে 15 পিক্সেলের এরকম ছিল। তো এখন যেহেতু আমি HTML 62.5% করে দিয়েছি, তাহলে এখন কিন্তু এটা 15 পিক্সেল বা 15 পিক্সেল করলেও যেই সাইজটা থাকবে, এন্ড 1.5 REM করলেও কিন্তু 1.5 REM করলেও কিন্তু সেই সাইজটাই থাকবে, ঠিক আছে? কারণ আমি এটাকে এবার কনভার্ট করে দিয়েছি, ঠিক আছে? আচ্ছা, এই লাইনটা তখন মিসিং ছিল। আচ্ছা, তো বডির মধ্যে আমাদের তার বডির কালার আর বডির ফন্ট ফ্যামিলি আমরা ইউজ করে ফেলেছি। তো বডির কালারটা ইউজ করে ফেলেছি, ফন্টটা ইউজ করে ফেলেছি, আর বডির মধ্যে যে ফন্টটা থাকবে সেটা হলো আমরা ইনক্লুড করে দিই, সেটা হচ্ছে ডোমেইন ফন্ট, ঠিক আছে? ডোমেইন ফন্টটা ইউজ করে ফেলেছি। এইবার আমাদের দেখতে হবে যে আমরা কিন্তু এই ফন্টটাকেও কি করবো, আমরা এই ফন্টটাকেও ডাইনামিক করবো। তাহলে এই ফন্টটাকে ডাইনামিক করতে গেলে আমাদের যে জিনিস, যে ব্যাপারটা মেনটেন করতে হবে সেটা হলো যে এখানে আমরা লিখতে পারি ডেসক্রিপশন ফন্ট, আমরা এই ফন্টটা ইউজ করবো, ডেসক্রিপশন ফন্টটা আমরা এই ফন্টটা ইউজ করবো, ঠিক আছে? আর একটা দেবো আমরা হচ্ছে হেডিং ফন্ট, হেডিং ফন্ট, হেডিং ফন্টে আমরা কি ইউজ করবো, এই ফন্টটা ইউজ করবো, ঠিক আছে? আচ্ছা, তো আমরা তাহলে ফন্ট ফ্যামিলিতে বডিতে আমরা তাহলে কি ইউজ করবো, আমরা ইউজ করবো হচ্ছে ফন্ট ফ্যামিলি ডেসক্রিপশন ফন্ট ইউজ করলাম। যদি এখানে চেক করি, এটা কিন্তু ডোমেইন ফন্ট নিয়ে নিচ্ছে। যদি আমি ইন্সপেক্ট করি, এখানে দেখবো পিতে বা বডিতে দেখবো কি দেওয়া আছে, ডেসক্রিপশন ফন্ট। যখন আমি ক্লিক করবো কিন্তু ডোমেইনই চলে যাচ্ছে, ঠিক আছে? এখানে আমরা রুট অলরেডি ক্রিয়েট করে ফেলেছি। তো এখানে দেখতে পারবেন, দেখাই যে বডিতে কিন্তু রুট অলরেডি আমি যেটা করেছি ক্রিয়েট করা হয়ে গেছে। আমি যদি পিতে যাই, পিতে গিয়ে যদি আমি দেখি, এখানে আমি যেটা ইউজ করেছি এটা হচ্ছে ডেসক্রিপশন কালার অ্যান্ড ডেসক্রিপশন ফন্ট। যেখানে আমি ক্লিক করবো কিন্তু ও সেখানে নিয়ে চলে যাবে, ঠিক আছে? কারণ এটা আমার রুট করা হয়ে গেছে, রুটে আমি সবকিছু ক্রিয়েট করে ফেলেছি।
আচ্ছা, তো আমরা ডাইনামিক্যালি ফন্ট কালার সব ইউজ করে ফেলেছি। আমরা HTML এন্ড বডির মধ্যে ডিফল্ট যে ব্যাপারটা আছে সেটাও দিয়ে ফেলে রেখেছি। এবার আমাদের যেটা করতে হবে, তার মানে বডিতে যেই ফন্টটা ইউজ করা আছে সেটা পি ট্যাগে ইউজ হবে, H1 H2 H3 ট্যাগও মানে ইউজ হবে। আমরা পিতে ডিফল্ট কিছু মার্জিন অ্যান্ড প্যাডিং করে আমরা এটা পিতে মার্জিন 0 আর প্যাডিং 0 করে রাখি। আর কি করতে পারি, আমরা H1 H2 H3 H4 H5 H6 আমরা এই হেডার ট্যাগকে একটা ডিফল্ট স্টাইল দিয়ে রাখতে পারি। যার কালার দেবো, হেডার ট্যাগের কালার কি থাকবে সেটা হচ্ছে এটা থাকবে, এই কালারটাই দিয়ে রাখি। আচ্ছা, এটা হচ্ছে কমন কালার, তার মানে হেডিং এই যে কমন কালার, এটা হেডিং ট্যাগে থাকবে। কালার থাকবে কি কমন কালার, ঠিক আছে। আচ্ছা, আর কি থাকবে, তার মার্জিন 0 করে রাখি, প্যাডিং 0 করে রাখি। আর এর একটা ফন্ট ওয়েট ডেফিনেটলি কত থাকবে, বোল্ড মানে 700, ঠিক আছে। ডিফল্ট আমি দিয়ে রাখলাম, আর আমরা কমন বা ইউটিলিটি ফিচার্স কি ইউজ করতে পারি, আমরা অ্যাঙ্কারের টেক্সট ডেকোরেশনটাকে নান করতে পারি। আর কি করতে পারি, আমরা ফন্টেরও ডিফল্ট কালারটাকে চুজ করতে পারি। ফন্টের এখানে ডিফল্ট কালার আমরা যেটা চুজ করব সেটা হচ্ছে এই কালারটাকে চুজ করব। লাইক এই ফন্টের মানে এই নেভিগেশনে অ্যাক্টিভ যে কালারটা রয়েছে এটাকে আমরা ডিফল্ট কালার হিসেবে চুজ করতে পারি। তার মানে আমরা চুজ করতে পারি সেকেন্ডারি কালার। আচ্ছা, ওকে। এবার আমরা কি করব, আমরা কিছু ডিফল্ট প্যাডিং এন্ড মার্জিন আগে থাকতে ইউজ করে রাখবো, মানে আগে থাকতে কিছু প্রি ডিক্লারেশন করে রাখি, ঠিক আছে, মার্জিন এন্ড প্যাডিং। তো আমরা এখানে দেখবো যে উপর থেকে এর মার্জিন প্যাডিং কত আছে, 9.6, ঠিক আছে, মানে 96 পিক্সেল হাইট আছে। তো আমরা এখানে করতে পারি কি, পিটি মানে প্যাডিং টপ, পিটি মানে প্যাডিং টপ, কেন ট্রিপল ডি পরে আমি বলি, প্যাডিং টপ কত আছে, 96 পিক্সেল। তার মানে আমি এখানে ইউজ করতে পারি 9.6 REN। আর ইউজ করবো প্যাডিং বটম, ইবি 9.6, বটমটা করে দেবেন 9.6 REN। ওকে, এবার আমরা যেটাকে ইউজ করবো সেটা হচ্ছে এর সাথে এর বড় ইউটিলিটি ক্লাস আমরা ইউজ করতে পারি ইউএল, ইউএল এর মার্জিন 0 করে দিই, প্যাডিং কিছু ডিফল্ট ইউএল এর প্যাডিং মার্জিন প্যাডিং থাকে, এলআই এরও একটা ব্যাপার রয়েছে, মার্জিন প্যাডিং মার্জিন 0 প্যাডিং 0 আর লিফ স্টাইল করে রাখি, লিফ স্টাইল না। আচ্ছা, এবার আমরা কেন এটাকে নেস্টেড সিএসএস ইউজ করলাম, আমরা কিন্তু নর্মাল সিএসএস এ মানে কিভাবে আমরা ইউজ করবো, নর্মাল সিএসএস ইমেল এলআই, যার মধ্যে আমরা যেটাকে ইউজ করেছিলাম এইভাবে আমরা ইউজ করবো। কিন্তু এসসিএসএস আমরা এরকম ভাবে ইউজ করবো না। কেন ইউজ করবো না, যখন আমরা ইউজ করবো তখন আমি কিছুক্ষণ পরে আপনাকে আমি এক্সাম্পলটা দেবো, আপনি জাস্ট চেক করতে দেবো, মানে দেখতে দেবো কিভাবে করতে হয়। তো এসসিএসএস যখন আমরা ইউজ করবো একটা নেস্টেড সিএসএস আমরা ইউজ করবো, ঠিক আছে, মানে কোডিং স্টাইলটা বা লাইন প্রসেসটা আমরা নেস্টেড ইউজ করবো, নেস্টেড সিএসএস। তো তার জন্য আমরা যেটা করলাম আগে থাকতে এলআই মানে ইউএল এর মধ্যে, যেমন এইচটিএমএল যেরকম লিখি একটা ডিভের মধ্যে আরেকটা ডিভ, তার মধ্যে পি ট্যাগ, তার মধ্যে অ্যাঙ্কার ট্যাগ, ঠিক সিএসএস ও আমরা এইভাবে ইউজ করবো। ইউএল ট্যাগের মধ্যে এলআই ট্যাগ, তার মধ্যে যদি আরো কোনো ট্যাগ থাকে তার মধ্যে ওইটা ওই সিএসএসটা, তো আমরা এইভাবে ইউজ করলাম। ওকে, তো এটা আমরা যারা এসসিএসএস জানেন ডেফিনেটলি এই ব্যাপারটা বুঝতেই পারবেন। আর যারা জানেন না এসসিএসএস তারা কমেন্ট করতে পারেন যে আমি এসসিএসএস এর কিছু
টিউটোরিয়াল শিখতে চাই বা মানে আমি দেখতে চাই, তো আপনার অনেক ভিডিও ইউটিউবে পেয়ে যাবেন, কিন্তু আমার থেকে যদি আপনি দেখতে চান নিচে কমেন্ট করুন আমাকে অবশ্যই, তাহলে কিন্তু আপনাকে আমি এর টিউটোরিয়ালও পাবলিশ করে দেখিয়ে দেবো, ঠিক আছে? কারণ আমি প্রথমেই বলেছি এটা একটু অ্যাডভান্স প্রসেসে আমি ব্যাপারটাকে তৈরি করবো, মানে টোটাল ডেভেলপমেন্টটা টোটাল অ্যাডভান্স প্রসেসে ক্রিয়েট করবো। আচ্ছা, ওকে, এইবার আমরা যেটা ক্রিয়েট করতে পারি সেটা হচ্ছে বাটন, রাইট? বাটন আর আমরা বাটনের মধ্যে একটা ফর্ম থাকতে পারে বা অন্য কিছু থাকতে পারে, তো আমি আপাতত বাটন করে রাখি। তো বাটনটাকে আমরা কি করতে পারি, আউটলাইন স্টাইল, মানে প্রত্যেকটা সিএসএস এর আলাদা আলাদা যেসব প্রপার্টিজ গুলো থাকে, মানে ডিফল্ট যেসব প্রপার্টিজ গুলো থাকে সেগুলোকে আমি একটা ডিফল্ট করে রাখছি, মানে যাতে মানে ডিফল্ট ক্লাসগুলো যাতে অটোমেটিক্যালি যাতে না পড়ে আমার সুবিধার্থে। আপনাদের সুবিধার্থে আরো অনেক তৈরি করা যেতে পারে, আপনারা নিজেদের মতন করে তৈরি করতে পারেন। তো আমি যা তৈরি করা যা দেখে দিচ্ছি, এটা এই পার্টটা কিন্তু না দেখালেও হতো, বাট যেহেতু আমি এটা পুরো স্ক্র্যাচ থেকে দেখাচ্ছি, তো আমাকে এটা দেখানোটা আমার ডিউটি আপনাদের কাছে। ব্যাকগ্রাউন্ড কালার ট্রান্সপারেন্ট। ভিডিওটা আগে বাড়ানোর আগে আপনাদেরকে সবাইকে আমি জানাই যে আমার এই ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা বাঙালি হয়ে বাংলাকে সাপোর্ট করুন, ভিডিওটাকে লাইক করুন, ম্যাক্স টু ম্যাক্স শেয়ার করুন, আমার ইউটিউব চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী নোটিফিকেশনগুলো যাতে আপনাদের কাছে চলে আসে, ঠিক আছে? আর একটা লাইক আমার মোটিভেশন অনেক বাড়িয়ে দেবে যাতে আপনাদের কাছে এই ধরনের টিউটোরিয়াল আমি আরো পাবলিশ করতে পারি। ওকে, এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে ঠিক আছে, আমরা আপাতত এটা ক্রিয়েট করে রাখলাম। তো আর কয়েকটা ইউটিলিটি ক্লাস বা কমন ক্লাস আমরা কয়েকটা তৈরি করে রাখি। যেহেতু আমি প্রথমেই বলেছিলাম যে এই পুরো সিরিজটায় পুরো টিউটোরিয়ালটা আমি ফ্লোট ইউজ করবো না, তো আমরা এখানে দেখবো অনেক জায়গায় পাশাপাশি জিনিসগুলো যেগুলো রয়েছে এগুলো অনেককে ফ্লোট ইউজ করে, ফ্লোট লেফট ফ্লোট রাইট, তো অনেক অসুবিধা হয়, ঠিক আছে? কারণ এখন মডার্ন টেকনোলজিতে কিন্তু আমরা কিন্তু ব্রাউজার কম্প্যাটিবিলিটির সাথে আমরা কিন্তু মডার্ন টেকনোলজিতেই কাজ করতে হবে, তাহলে না হলে কিন্তু আমরা ক্লায়েন্টের কাজ সেইভাবে ঠিকঠাক মতন অ্যাকুরেটলি ডেলিভার করতে পারবো না, অনেক টাইম লেগে যাবে। যাই হোক, আমাদের যে ব্যাপারটা আমাদের ক্রিয়েট করতে হবে সেটা হলো আমরা কিছু ইউটিলিটি ক্লাস ইউজ করি যেখানে আমাদের সবসময় কাজ করতে হবে। তো আমরা এখানে ইউজ করতে পারি ডট রিফ্লেক্স। আমরা একটা ক্লাস বানালাম যার মধ্যে আমরা ইউজ করবো ডিসপ্লে ফ্লেক্স। ওকে, যেটা আমরা সবসময় ডিসপ্লে ফ্লেক্সটা ইউজ করতে না হয় আমরা এটাকে ইউজ করবো। আমরা আরেকটা ইউজ করবো কি, ডিসপ্লে ফ্লেক্সের সাথে আমাদের যেটা মানে কন্টিনিউসলি যেটা আমাদের ইউজ করতে হবে সেটা হলো অ্যালাইন আইটেমস সেন্টার। বানিয়ে নিয়ে অ্যালাইন আইটেম সেন্টার, এটাকে কপি করে পেস্ট করি, এটাকে নাম দিই স্টার্ট, তাহলে এখানে নাম দিই ফ্লেক্স স্টার্ট, আবার পেস্ট করি, এটা নাম দিই এন্ড, এটাও নাম দিই ফ্লেক্স এন্ড। আর কি আছে, অ্যালাইন আইটেম সেন্টার আর ফ্লেক্স এন্ড, আর একটা আছে ফ্লেক্স স্টার্ট, ঠিক আছে? এই কটা হলেই হবে। এবার করি জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। আর কি করবো, কপি করি জাস্টিফাই কন্টেন্ট স্টার্ট start then paste end flex end আরো তিনটে বানাতে হবে জাস্টিফাই কন্টেন্টের। সেটা হলো বিটুইন, তার নাম দিই আমরা স্পেস বিটুইন, স্পেস করি, এটার নাম দিয়ে হচ্ছে অ্যারাউন্ড, নাম দিই স্পেস অ্যারাউন্ড। আর একটা কমপ্লিট করি, সেটা হচ্ছে এটা হয়তো নাও লাগতে পারে, অ্যারাউন্ডটাও লাগানো, বাট ক্রিয়েট করে রাখি ইভেন্টলি স্পেস
ইভেন্ট, ঠিক আছে। তো আমাদের ইউটিলিটি ক্লাস মোটামুটি ক্রিয়েট করা হয়ে গেছে, আর একটা দুটো ক্রিয়েট করা যেতে পারে। কি কি করা যেতে পারে সেটা আমরা যদি পিএইচডিটা যদি দেখি, সেটা হচ্ছে আমরা এখানে একটা বাটন ইউজ করতে পারি, কাস্টম বাটন। আর আমরা কাস্টম হেডিং, যে হেডিংটা এখানেও সেম আছে, এখানেও সেম আছে, এখানেও সেম আছে, এখানেও সেম, এখানেও অনেক জায়গায় হেডিংটা কিন্তু একই রকম দেখতে আছে, বাটনটাও স্টাইলটাও কিন্তু একই রকম দেখতে আছে। তবে আমরা বাটনটা যেখানে ইউজ করবো, ওখানে বাটনটা কিছু ক্ষেত্রে বড় আছে, কিছু ক্ষেত্রে ছোট আছে, তো স্টাইলটা মোটামুটি সেম রয়েছে। তো আমরা কি করতে পারি, আমরা তাহলে একটা কাস্টম বাটন স্টাইল ক্রিয়েট করি, ঠিক আছে। ফার্স্ট আমরা একটা কাস্টম বাটন স্টাইল ক্রিয়েট করি। আচ্ছা, আমরা কাস্টম বাটন স্টাইলটা কাজ করতে করতে আমরা শুরু করব, নাহলে আমাদের মেন কাজটাই তৈরি করা হচ্ছে। আমরা ইউটিলিটি ক্লাস মোটামুটি ক্রিয়েট করে ফেলেছি, দেখবো আমরা স্টাইল ডট এসএস এর কিন্তু অটোমেটিক এটা কম্পাইল হয়ে গেছে, কারণ এটা অলরেডি ওয়ার্কসেসে আমাদের ক্লিক করাই ছিল। তো স্টাইল ডট সিএসএস কিন্তু আমাদের কিন্তু অলরেডি এটা ক্রিয়েট করা হয়ে গেছে, ঠিক আছে। আমরা এখানটা একটা কমেন্ট দিয়ে রাখি, কমন ডট সিএসএস এর স্টাইল ডট এসএস এর মধ্যে আমরা একটা নাম দিয়ে রাখি, এটা কিন্তু কমন, ঠিক আছে। কমন ক্লাস আমরা বানালাম, তাই এটাকে কমনটির মধ্যে রাখি। আমরা স্টাইল ডট সিএসএস দেবো, কিন্তু এখানে এটাও কমনটাও দেওয়া হয়ে গেছে, যেগুলো কমন আমরা ক্রিয়েট করেছি। আচ্ছা, এবার আমরা এইচটিএমএলটা ক্রিয়েট করি। তো ফার্স্ট আমরা যেটা দেখবো সেটা দেখবো যে আমাদের কিন্তু হেডারটা দুটো পার্টে ভাগ আছে, একটা হচ্ছে টপ আর একটা হচ্ছে বটম। তো আমরা ধরতে পারি উপরেরটা হচ্ছে টপ কম্পোনেন্ট, নিচেরটা হচ্ছে বটম কম্পোনেন্ট। তো আমরা এইচটিএমএলটা ক্রিয়েট করি, পুরোটা আমাদের কার মধ্যে থাকবে, হেডার ট্যাগের মধ্যে থাকবে। তো এবার এই হেডার ট্যাগের মধ্যে আমাদের দুটো কম্পোনেন্ট আছে, একটা টপ আর একটা আছে কি হচ্ছে বটম। আমরা ফার্স্টে টপটাকে নিয়ে কাজ করি। তো টপের মধ্যে কি আছে, কিছু ইমেল আছে, ফোন নাম্বার আছে, আর ফোন নাম্বার ইমেলটা হোয়াইট কালারে লেখা আছে, আর এটা পুরোটা কন্টেনারটা মিডলে রয়েছে। তো আমরা দেখি যে মেইন কন্টেনারের উইথটা কত আছে। মেইন কন্টেনারের উইথটা রয়েছে যে 1170 পিক্সেল। তো আমরা এক কাজ করি, কমন ডট এসএস এর মধ্যে গিয়ে একটা কন্টেনার নামে একটা ক্লাস বানাই, কন্টেনার যার ম্যাক্স উইথ আমরা দিই, ম্যাক্স উইথ দিই 1170 পিক্সেল। আর এখানে কিন্তু আরইএম আমি ইউজ করবো না, এখানে কিন্তু পিক্সেলই ইউজ করবো। উইথ দিয়ে 100%, আর দেখি প্যাডিং 0.1.5 আরইএম, ঠিক আছে। এখানে প্যাডিংটা আমি দিয়ে রাখলাম, কারণ এখানে 15 পিক্সেল প্যাডিং আছে, 15 পিক্সেল প্যাডিং আছে, তাই। এবার আমরা কাজটা করব। তো এখানে কন্টেনার ইউজ করা হয়ে গেছে, তো আমরা এখানে গিয়ে টপের মধ্যে গিয়ে কিন্তু কন্টেনারের মধ্যে আমাদের কি থাকবে, কন্টেনারের মধ্যে থাকবে আমাদের কন্ট্যাক্ট ডিটেইলস। তো আমরা কি করি, কন্টেনারের মধ্যে আমরা ইউএল ইউজ করি, ইউএল এলআই ইনটু 2, তাহলে দুটো এলআই ক্রিয়েট হয়ে গেল। তো ফার্স্ট এলআই এর মধ্যে যেটা থাকবে আমাদের, আচ্ছা আরেকটা আমি একটু ব্যাক করি, এটা এলআই ইনটু 2, তার মধ্যে থাকবে স্প্যান, ঠিক আছে। কেন ব্যাপারটা বলছি, ফার্স্ট এলআইটা আমরা কপি করে নিই, আমরা কপি করে এখানে পেস্ট করে দিই, আর এই ইমেলটাকে কাট করি, এখানে পেস্ট করি। আর এটা হচ্ছে ফোন নাম্বার, কপি করে এখানে আমরা পেস্ট করে দিই। দেন ফোনটাকে আমরা কপি করি, কাট করে নিয়ে স্ক্যানের মধ্যে দিয়ে দিই। এবার আমরা জাস্ট এস্টিমেটটাকে দেখবো, কিন্তু কিছুই নেই। এখন আমাদের কিন্তু এবার ডিজাইনটা করতে হবে, ঠিক আছে। ঠিক আছে, এবার আমরা যেটা করবো, এটা হচ্ছে কমনের মধ্যে আমরা এটা করে রেখেছি। অ্যান্ড আরেকটা জিনিস আমরা দিতে ভুলে গেছি, সেটা হচ্ছে মার্জিন 0, আগে জায়গাটা মিডিল, জায়গাটা মিডিল চলে গেছে। এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের এই দুটো কিন্তু কি রয়েছে, আমাদের এই দুটো কিন্তু একদম
পাশাপাশি রয়েছে অ্যান্ড লাস্টের দিকে রয়েছে। তো আমরা যেটা ক্রিয়েট করতে পারি সেটা হচ্ছে যে টপ যে ক্লাসটা আমরা ইউজ করেছি, পুরো ওই টপটা একটা হাইট ও একটা ক্লাস হবে, একটা মানে সরি ব্যাকগ্রাউন্ড কালার হবে। তো আমরা কি করবো, এই ডিস্ট্রিবিউটারের মধ্যে একটা আবার স্টাইল ক্রিয়েট করবো, এসএসএস ফাইল ক্রিয়েট করবো যার নাম দিই হেডার ডট এসসিএসএস, যার মধ্যে পুরো হেডারের সিএসএস গুলো থাকবে, ঠিক আছে। তো আমরা ফার্স্টের নাম দিই হেডার। আচ্ছা, তার আগে এটা করার আগে আমরা যখন একটা ফাইল এসএসএস ক্রিয়েট করবো, সরি এখানে ভুল হয়ে গেছে, এখানটায় নেমটা ক্রিয়েট হয়ে গেছে। এই যখন আমরা হেডার ডট এসসিএসএস লিখবো তখন আমরা কি করব, ফার্স্ট আমাদের যে কাজটা থাকবে সেটা হচ্ছে যে আমরা স্টাইল ডট এসসিএসএস এর মধ্যে এটাকে ইম্পোর্ট করব। হেডার হেডার এটা কিন্তু বাট একটা জিনিস ভুল হয়েছে, সেখানে হচ্ছে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে একদম প্রথমে আন্ডারস্কোর, তাহলে আর এসএসএস ব্যাপারটা লিখতে হবে। তাহলে আমাদের এখানে কি হলো, আমাদের ইনক্লুড আমাদের সরি ইনক্লুড হয়ে গেল। এবার আমরা হেডারে গিয়ে সিএসএস লিখব। তাহলে হেডারের মধ্যে আমাদের কি বলেছিলাম, এই এইচটিএমএল কি লিখেছি, হেডারের মধ্যে ফার্স্ট পার্ট হচ্ছে টপ। তাহলে আমরা হেডারের মধ্যে ফার্স্ট আমরা হেডার একটা ডিফল্ট স্টাইল দিই উইথ 100%, আর তার মধ্যে হেডারের মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে টপ, যার উইথ 100% হবে। আর ব্যাকগ্রাউন্ড কালার হবে, ব্যাকগ্রাউন্ড কালার কি হবে, এখানে কিন্তু এবার আমি যদি ডবল হ্যাশ টি ডবল হাইপেন যদি আমি দিই, তাহলে কিন্তু এখানে আর সেই সাজেশনগুলো আসছে না। কেন আসছে না, কারণ কমনের মধ্যে কিন্তু আমার রুটটা ছিল, তার জন্য আসছিল। রুটের যেখানে যেখানে রুটটা থাকবে সেখানে, তো আমাদের সুবিধার্থে আমি এটাকে কপি করে নিয়ে আপাতত হেডারের মধ্যে পেস্ট করে দিই। আবার আমাদের হেডারের এসসিএসএস এ কাজ হয়ে গেলে আমরা এটাকে আবার ডিলিট করে দেবো রুটটাকে, ঠিক আছে। তো এইবার আমরা কি করব, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, দেখেন আমরা ডার্ক কালারটা ইউজ করব, যেটা কিনা আমরা কমন কালার হিসেবে ইউজ করছি, রাইট। এই কমন কালারটা ইউজ করলাম, দেখুন এখানে একটা কমন কালার তৈরি হয়ে গেছে, ঠিক আছে। এবার আমরা দেখবো যে এর হাইট কত আছে, এর হাইটটা কত আছে। এর হাইটটা যদি আমরা দেখতে হয়, এখানে যদি আমি চেক করি, এইচ মারি এই এফেক্ট প্রেস করে দেখি 40 পিক্সেল রয়েছে এর হাইটটা। তাহলে এর হাইট যদি 40 পিক্সেল থাকে, তাহলে আমরা কি করতে পারি, এর উইথ 100% দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি, এবার একটা হাইট দিচ্ছি 40 পিক্সেল দেখলাম, তাহলে 4 REM ইউজ করতে পারি। যখনই আমি করবো তখন দেখবো যে এটা হাইটটা কিন্তু 4 REM হয়ে গেছে। যদি আমি দেখি এখানে গিয়ে টপ হাইট কিন্তু 4 REM বা 40 পিক্সেল, যদি আমি দেখি এখানে চেক করছে মানে মানে আমরা যখন ইন্সপেক্ট করে দেখছি এখান থেকে দেখা যাচ্ছে 40 মানে 40 পিক্সেল বা 4 REM এটা তৈরি হয়ে গেছে। এইবার আমরা দেখবো এটা কিন্তু একদম রাইট অ্যালাইন বরাবর রয়েছে। তো আমরা এখানটায় কি ইউজ করবো, আমরা এখানে ইউজ করতে পারি টপের মধ্যে পুরো ব্যাপারটা আগে ফার্স্টে মিডলে আনতে। তার আগে আমরা যদি এই এলআই দুটো পাশাপাশি রয়েছে, তার জন্য আমরা যে ক্লাস দুটি ক্লাস বা কমন ক্লাস বানিয়ে রেখেছি, নাম দিয়ে ডিফ্লেক্স মানে ডিসপ্লে ফ্লেক্স, আর অ্যালাইন আইটেম কি হবে, সেন্টার হবে, যাতে ওটা ভার্টিক্যালি যাতে সেন্টার থাকে আর হরাইজন্টালি রাইট অ্যালাইন, তাই তো। তাহলে এটা থাকবে হচ্ছে যখন আমি অ্যালাইন আইটেম দিলাম আমার এইগুলো তো পাশাপাশি চলেই আসলো। আর অ্যালাইন আইটেম দিচ্ছি মানে এই যে এলআই যে দুটো আইটেম আছে এটা পুরো পাশাপাশি আছে, ঠিক আছে, মানে ওই দুটো যাতে একদম ভার্টিক্যালি যাতে একদম মিডিলে থাকে। এবার কি হবে, এটা জাস্টিফাই কন্টেন্ট এন্ড, যেটা আমি বানিয়েছি ফ্লেক্স এন্ড যেটাকে বলা হয়, এটা কিন্তু একদম রাইট অ্যালাইন বরাবর চলে যাচ্ছে, ওকে। এইবার কি দেখছি, আমাদের কিন্তু ভার্টিক্যালি এটা মিডিলে থাকে। ভার্টিক্যালি যদি আমাদের এটাকে মিডিলে করতে হয়, তাহলে এই যে আমরা টপ ক্লাসটা বানিয়েছি, আমরা পুরো কন্টেনারটা, এই কন্টেনারটা যাতে এই টপ ডিভের যাতে মিডিলে থাকে, তাহলে আমরা এখানে কি চুজ করতে পারি, ডিফ্লেক্স এন্ড অ্যালাইন আইটেম সেন্টার। দেখুন ব্যাপারটা এবার ভার্টিক্যালি মিডিলে চলে এসছে এত ইজিলি। নাহলে আমাদেরকে যদি আমরা ফ্লোট ইউজ করতাম, আমাদের মার্জিন দিয়ে ইউজ করতে হতো। এখন যদি আমাদের এই 4 REMটা যদি একটু কমে বা একটু বাড়ে, দেখে নিই টপে ক্লিক করি, এই হাইটটা যদি আমি একটু বাড়াই তাহলে তাও ভার্টিক্যালি মিডিল, যদি কমাই তাও ভার্টিক্যালি মিডিল। সো ব্যাপারটা ফ্লুয়েন্ট হলো, ঠিক আছে।
এইবার আমরা এখানে যে ফন্টটা ইউজ হয়েছে, ফন্ট ইউজ হয়েছে, কালারটা একটু আলাদা রয়েছে। তো কালারটা রয়েছে, এই কালারটা রয়েছে, এই কালারটা কিন্তু আমরা মনে বানাইনি এখনো, রূপে এখনো বানাইনি। তো এই কালারটা জাস্ট কয়েকটা জায়গায় ইউজ হবে, তাও আমরা রূপে ব্যাপারটা বানিয়ে রাখি। কমন কালার আমরা দিয়ে রেখেছি। আমরা এখানে একটা কালার বানাতে পারি, হোয়াইট কালার, এটা কিনা পিওর হোয়াইট থাকবে। আর আরেকটা কালার আমরা ইউজ করতে পারি, সেটা হচ্ছে কমন টু কালার। এই কালারটা আমরা এখন ইউজ করবো, কমন টু কালারটা আমরা ইউজ করতে পারি। তো আমরা যেহেতু এটা কমনের মধ্যে লিখেছি, তো এটা হেডারের মধ্যে আপাতত পেস্ট করবি, পরে ডিলিট করছি। টপ হয়েছে। এবার টপের মধ্যে কি আছে? টপের মধ্যে রয়েছে ইউএল। তো ইউএল এর অলরেডি আমরা ক্লাস ইউটিলিটি ক্লাস ইউজ করে রেখেছি। ইউএল এর মধ্যে কি আছে? এলআই। এলআই এর কালার কি হবে? এলআই এর কালার হবে হচ্ছে এই কালারটা, কমন টু কালার। ঠিক আছে, এলআইতে আমাদের একটু মার্জিন দিতে হবে। তো আমরা যে এলআইতে যেটা দেখতে পাচ্ছি, এলআইতে আমরা যেটা মার্জিন ইউজ করব, এটা কত আছে? গ্যাপিংটা 29 পিক্সেল। ঠিক আছে, তো আমরা এটা এলআইতে মার্জিন দিতে পারি, মার্জিন রাইট 1.5 REM আপাতত দিয়ে রাখলাম, এন্ড প্যাডিং রাইট 1.5 REM আপাতত দিয়ে 15 পিক্সেল করে দিয়ে রাখলাম। ঠিক আছে, আর কি করবো? এলআইতে যদি আমরা দিই, তাহলে এটার কি হবে? লাস্ট চাইল্ডে মার্জিন রাইট 0 আর প্যাডিং রাইট 0 যদি আমরা করি, তাহলে কিন্তু দেখবো আমরা এখানে মার্জিন আর প্যাডিংটা তৈরি হয়ে গেছে। এবার কালারটা কি? কালার, এলআই কালার অলরেডি কমন টু কালার দিয়ে রেখেছি, তার জন্য কালারটা একটু চেঞ্জ হয়েছে। ঠিক আছে, এবারে ফন্টটা কি ইউজ হয়েছে? এই ফন্টটা যেটা ইউজ হয়েছে সেটা হচ্ছে মন্টেসেরা ফন্ট ইউজ হয়েছে। তার মানে এটা আমরা দেখতে পারি যে হেডিং ফন্ট ইউজ হয়েছে এখানে। ঠিক আছে, তো আমরা এখানটা ফন্টটা ইউজ করতে পারি, ফন্ট ফ্যামিলি হেডিং। কালারটাও চেঞ্জ হয়ে গেছে। ফন্ট এবার আমাদের কি দিতে হবে? ফন্ট সাইজটা দিতে হবে। ফন্ট সাইজটা দিতে হবে। কত সাইজ আছে এটা? 1.2, মানে হচ্ছে 12 পিক্সেল। তাহলে আমরা এখানে ফন্ট সাইজটা দিই, আমাদের এখানে ফন্ট সাইজটা দিই, ফন্ট সাইজ 1.2 REM। তাহলে এটা তৈরি হয়ে গেল। এবার ব্যাপারটা পুরো ফন্টটা কিন্তু আপার কেসে রয়েছে, তাহলে টেক্সট অফ ফন্ট আপার কেস। ওকে, এবার এলআই এর সঙ্গে কি রয়েছে? একটা স্ট্যান্ড রয়েছে, তাই না? এলআই এর মধ্যে একটা স্ট্যান্ড রয়েছে, তার কালারটা হোয়াইট হবে। স্ট্যান্ড যার কালার হবে কি? যার কালার হবে হোয়াইট কালার। আমরা দেখবো ব্যাপারটা কিন্তু তৈরি হয়ে গেছে, একদম সেম টু সেম তৈরি হয়ে গেছে। আমরা একটু টিভিটা দেখে নিই। আচ্ছা, এখানে ডট গুলো কিন্তু হোয়াইটের মধ্যে থাকবে, কারণ স্ক্যানে দিয়ে আমরা এই স্ক্যানটা কিন্তু এখানে ডট গুলো হোয়াইট কালার হয়ে যাবে। আমরা লাইট সার্ভার কেন ইউজ করলাম এখন বুঝতে পারছেন। আমরা রিফ্রেশ করছি না, অটোমেটিক্যালি রিফ্রেশ হচ্ছে। ঠিক আছে, আচ্ছা এইবার আমাদের কি করতে হবে? এখানে একটা বর্ডার আছে, এই বর্ডারটা আমাদের ইউজ করতে হবে। তাহলে বর্ডারটা ইউজ করতে গেলে এখানে আমরা পুরো একটু বিফোর ইউজ করবো। বিফোর ইউজ করতে গেলে আমাদের কি করতে হবে? ফার্স্ট আমরা এটাকে পজিশন রিলেটিভ দিই, পজিশন রিলেটিভ। আর যেহেতু এটা এলআই এর মধ্যে আমি ইউজ করছি বিফোরটা, তাহলে আমরা কিভাবে লিখবো? সেটা লিখবো হচ্ছে এইভাবে, বিফোর। বিফোরে এটা কি লিখবো? এটা হাইট আর উইথ যেটা রয়েছে সেটা আমরা যেটা লিখতে হবে সেটা হচ্ছে উইথ কি দিতে পারি? উইথ
1 পিক্সেল রয়েছে। হাইট আপাতত আমরা দিতে পারি এখানটায় হাইটটা 4 REM, ঠিক আছে। পজিশন ডেফিনেটলি অ্যাবসলিউট, টপ 0, বটম 0, রাইট 0। আগে দিতে পারি মার্জিন অটো, আর ব্যাকগ্রাউন্ড কালার দেবো, ব্যাকগ্রাউন্ড কালার কি দেবো, এটা থাকবে হচ্ছে আপনার মানে আমরা যে টেক্সট ফন্টটা ইউজ করছি সেই কালারে থাকবে। তাহলে থাকবে হচ্ছে কমন কালার 2 থাকবে। কমন কালার 2 কালার। আর কি থাকবে, যেহেতু এটা বিফোর হয়েছে তাই কন্টেন্ট চেক করি। এটা তৈরি হয়ে গেছে, আমি যেটা চাইছিলাম কিন্তু লাস্ট আছে। লাস্ট চাইল্ডে যেটা ইউজ করবো তার কি হবে, তার বিফোর ডিসপ্লে না, তাহলে তার বিফোরটা কিন্তু চলে গেল। এবার আমাদের দেখতে হবে যে এই কালারটা যেটা ইউজ হয়েছে সেম টু সেম কালার, তো মোচ আলাদা। কালারটা একটু চেক করে নিই। না, সেম টু সেম কালার নয়। তাহলে ব্যাকগ্রাউন্ড কালারটা একটু চেঞ্জ করে দিই। সব কিছু ব্যাকগ্রাউন্ড কালার ওখানটা আমি তৈরি করছি না, চেঞ্জ করে দিই। একই ডেসক্রিপশন, আচ্ছা ডেসক্রিপশন কালারটা ছিল, ডেসক্রিপশন কালার ফন্ট আর এই কালারটা সেম এক, তাহলে আমি এখানে ডেসক্রিপশন কালারটা দিচ্ছি। ডেসক্রিপশন কালার তাহলে ব্যাপারটা চলে গেছে। ওকে, তাহলে আমাদের টপটা সেটআপ তৈরি হয়ে গেছে। তো এবারে গ্যাপিংটা দেখে নিই, গ্যাপিংটা তো ঠিক আছে তো। আচ্ছা, গ্যাপিংটা একটু ছোট মনে হচ্ছে, তাহলে গ্যাপিংটা একটু বাড়িয়ে দিতে হবে। মানে এইটা হবে হচ্ছে ডবল 3 REM, এটাও হবে, প্যাডিংটাও হবে 3 REM, যা দেখুন তার ডবল। এবার ঠিক আছে, এক্স্যাক্ট প্রসেস ঠিক আছে। এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে বটমটা তৈরি, লোগো আর নেভিগেশন পার্টটা তৈরি। তাহলে বটমটা ক্রিয়েট করতে গেলে আমাদের বটম ডিপ অলরেডি ক্রিয়েট হয়ে রয়েছে। এর মধ্যে কি থাকবে, এর মধ্যে ডেফিনেটলি ফার্স্ট থাকবে কন্টেনার, তার মধ্যে কি থাকবে, তার মধ্যে থাকবে হচ্ছে ফার্স্ট থাকবে হচ্ছে লোগো, লোগোর মধ্যে অ্যাঙ্কারের মধ্যে থাকবে ইমেজ, আর কি থাকবে মেনুটা থাকবে। তাহলে যেহেতু একটা মেনু এটা, তার মানে আমি এটাকে কি করতে পারি, আমি একটা মেনু ক্রিয়েট করতে পারি। এটার নাম দিয়ে আমি হচ্ছে মেইন মেনু, ঠিক আছে। তার মধ্যে ইমেলের মধ্যে মেনুটা নিই, এলআই কটা আছে দেখে নিই, 1 2 3 4 5 6, কপি করে নিই। এলআই আর এন্টার মধ্যে বাকিগুলো পেস্ট করে দিই, এন্টার করে দিই। এগুলোকে এন্টারগুলোকে সবকে পেস্ট করে দিই। তারপর আমরা কপি পেস্ট করে দিই। ওকে, এই বাটনটা ক্রিয়েট করলাম। আমরা যদি দেখি বাটনটা কিন্তু অটোমেটিক্যালি খুব একটা ভালো দেখতে পাচ্ছি না। আমরা এই পুরো কাজটা করার জন্য আমাদের যে ইমেজেস ফোল্ডার মধ্যে এখনো কোনো ইমেজেস নেই, তো আমরা এই পুরো ওয়েবসাইটের ইমেজেস গুলো আমি অলরেডি আগে থাকতে স্লাইসিং করে রেখেছি। তো ইমেজগুলো আমি একেবারে আমাদের প্রজেক্ট ফোল্ডারে ইনপুট করে দিই। আমাদের প্রজেক্ট ফোল্ডার মধ্যে কিন্তু অলরেডি এই ইমেজেসগুলো নিয়ে চলে এসেছি। তো এবার আমরা এখানে ইমেজেসগুলো ইউজ করবো। তো ফার্স্ট হচ্ছে লোগো আছে, ইমেজেস ফোল্ডারের মধ্যে আছে লোগো ইউজ করি। তাহলে আমাদের কাছে লোগো চলে এসেছে, মেনু চলে এসেছে। এবার এগুলোকে অ্যালাইন করতে হবে। এটা পুরো
মিডিল বরাবরই রয়েছে। এবার এটা কি করতে হবে, ফার্স্ট আমরা যদি ইজিলি দেখি, এটা এখানে রয়েছে, এটা একদম রাইট অ্যালাইন রয়েছে, এটা লেফট অ্যালাইন রয়েছে। তো আমরা এখানে কি ইউজ করতে পারি, ফার্স্ট যেটাকে আমরা ইউজ করতে পারি কন্টেনারের মধ্যে ডিফ্লেক্স, মানে ডিফ্লেক্স। আর ইউজ করতে পারি দুটো একে অপরের ভার্টিক্যালি মিডিলে থাকে, লোগো আর মেনুটা পুরোপুরি একে অপরের মিডিলে রয়েছে, মানে অ্যালাইন আইটেম সেন্টার আর জাস্টিফাই কন্টেন্ট। এখানে এন্ড হবে না, কিন্তু এখানে হবে হচ্ছে বিটুইন। তাহলে যদি আমি ইউজ করি তাহলে দেখবো একদম রাইট বরাবর কিন্তু মেনুটা রয়েছে আর লেফট বরাবর কি রয়েছে, লোগোটা রয়েছে। ওকে, এইবার আমরা এই যে মেনুটা রয়েছে তার একটা হাইট, মেনুটার হাইট কি আছে দেখি। পুরো এই মেনু যে টোটাল পোর্শন রয়েছে এর হাইট কত আছে, এর হাইট রয়েছে হচ্ছে 101, আমি 100 পিক্সেল ধরেই চলি। তো হেডারের মধ্যে আমরা এবার কি ক্রিয়েট করছি, বটম পার্ট নিয়ে কাজ করছি। তার মানে আমাদের হেডারের টপ পার্টের যে কাজটা এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার বটম পার্ট কাজ করব, যার উইথ আপাতত 100% দিয়ে রাখি। ওকে, আর এর হাইট দিয়ে রাখি কত, 101 পিক্সেল ছিল, আমি 100 পিক্সেল ধরে চলি। তাহলে 10 REM, কারণ 1 REM ইকুয়াল টু 10 পিক্সেল, তো 10 REM দিয়ে দিলাম। তো এটার একটা হাইট তৈরি হয়ে গেছে। এখন আমরা বুঝতে পারছি না, কারণ এটা ব্যাকগ্রাউন্ড ছিল, কারণ ব্যাকগ্রাউন্ডটা ইয়েই রয়েছে, মানে হোয়াইটই রয়েছে, আর ডিফল্ট কালার ব্যাকগ্রাউন্ড হোয়াইট। তো ব্যাকগ্রাউন্ড কালার আপাতত দিয়ে রাখি হোয়াইট কালার, কখনো যদি লাগে তো আমাদের এটা ইউজ করতে সুবিধা হবে। তো বটম দিয়ে দিয়েছি। এবার আমাদের যেটা হবে, মেনুটাকে একে অপরের কাছাকাছি নিয়ে আসি, তাহলে এখানে ইউজ করতে পারি ডিফ্লেক্স, অ্যালাইন আইটেমস সেন্টার অ্যান্ড জাস্টিফাই কন্টেন্ট। এবার দরকার নেই, কারণ যখন দেবো অ্যালাইন আইটেম সেন্টার, এটা কিন্তু একে অপরের কাছাকাছি চলে যাচ্ছে। এইবার আমাদের কিন্তু মেনুতে যেই সিএসএসটা ইউজ হয়েছে সেটা হচ্ছে কি আছে, সেটা আমি যদি দেখি, এটা হচ্ছে মন্টেসেরাট এখানে ইউজ হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা এখানে কমন ক্লাসের মধ্যে একটা জিনিস করতে পারি, এটা আমরা হেডার টপের মধ্যে করলাম, সেটা হচ্ছে এখানে এলআইতে অন ফ্যামিলিটা ইউজ করেছি, কাট কমন ডট সিএসএস যাই, উইল এলআইতে আমরা কমন ডট সিএসএস ইউজ করি, তাহলে আমরা কতটা ট্রান্সফার, ঠিক আছে, তাহলে হেডার হয়ে গেছে। এবার এটা কিন্তু টেক্সট ট্রান্সফর্ম আপার টেক্সট। তাহলে আমরা হেডার ডট সিএসএস যাই, গিয়ে এবার আমাদের এটা নিয়ে কাজ করতে হবে, মেনু, এই মেনুটাকে নিয়ে কাজ করতে হবে। তাহলে ইউএল এর মধ্যে মেনু রয়েছে, ডট মেনু, ইউএল এর সাথে ইউএল এর মধ্যে যে ক্লাসটা ইউজ করছি এটা হচ্ছে মেনু, এটা দেখে নিয়ে আমরা ইউজ করেছি কিনা, হ্যাঁ মেনু। তার মধ্যে এলআইতে আমরা কি ইউজ করতে পারি, এলআইতে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ক্যাপিং কত আছে, 35 পিক্সেল। তো আমরা এলআইতে যেটা 35 পিক্সেল আছে, আমরা লিখতে পারি মার্জিন রাইট 3.5 REM। গ্যাপ ক্রিয়েট হয়ে গেছে, লাস্টে একটা গ্যাপ ক্রিয়েট আছে, কারণ লাস্ট চাইল্ড রয়েছে। তো আমরা লাস্ট চাইল্ড মার্জিন রাইট 0 করি, ঠিক আছে, তাহলে মার্জিন রাইট 0 হয়ে গেল। এবার আমাদের এলআইয়ের মধ্যে কি আছে, অ্যাঙ্কার রয়েছে, যার পুরো ডিটেলসটা আমাদের এখানে দিতে হবে। তাহলে অ্যাঙ্কারের মধ্যে কি দিতে পারি, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, কালার হবে কমন কালারই হবে, কমন কালারই হবে, দেখে নিই আরেকবার, কমন কালারই হচ্ছে আই থিঙ্ক, হ্যাঁ কমন কালারই রয়েছে, ঠিক আছে। আর ফন্ট সাইজটা হবে হচ্ছে 14 পিক্সেল, মানে আমি এখানে দিতে পারি 1.4 REM, ওকে। তো মেনুতে আমি তো দিলাম, এবার এলআইতে পরে পজিশন রিলেটিভ বা এই ধরনের জিনিসগুলো ইউজ করবো। তো তার আগে আরেকটা জিনিস যেটা ইউজ করতে পারি আমরা অ্যাঙ্কারের মধ্যে, আর কি জিনিস আমরা যদি মিস করেছি সেটা আমরা একটু দেখে নিই। আমার মনে হয় সবকিছু দিয়ে রেখেছি। এবার যদি আমরা মেনুটাকে দেখি, এটা হচ্ছে
মেনুটাকে দেখি, মেনুটা কিন্তু তৈরি হয়ে গেছে, ঠিক আছে। এবার আমরা যদি দেখি যে এই যে হেডারটা রয়েছে, এই বাটনটা রয়েছে, বাটন কিন্তু 100 কিন্তু এটা মিডল বরাবর আসেনি। কেন আসেনি? তার কারণটা হলো আমরা এই পুরো ব্যাপারটা টপের মিডিলটাতে ধরতে গেলে আমরা টপ বা বটম এই ডিসপ্লে ফ্লেক্স ব্যাপারটা ইউজ করেছিলাম। এখানেও ডিসপ্লে ফ্লেক্স ইউজ করতে হবে, আর অ্যালাইন আইটেম সেন্টার অটোমেটিক্যালি চলে আসবে, এটা অটোমেটিক্যালি চলে আসলো মিডিলে। বুঝতে গেলে আমি জাস্ট হেডার মানে হেডারের বটমে যে কালারটা ইউজ করেছি ভ্যারিয়েবল কালার, অন্য কালার দিয়ে দিচ্ছি রেড কালার, তাহলে বোঝা যাবে পুরো ব্যাপারটা মিডিলে আছে। তো আমি চেঞ্জ করব, আমাদের কিন্তু হেডার পার্টটা কমপ্লিট হয়ে গেছে। তো হেডার পার্টে একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ কালারটা বাকি আছে। তো অ্যাক্টিভ কালারটা আমরা যদি করতে হয় মানে মেনুর অ্যাক্টিভ কালার, ঠিক আছে, আমাদের অ্যাক্টিভ কালার এখানে অন্য রয়েছে, বাট মেনুর অ্যাক্টিভ কালার যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে ওভার কালার দিতে পারি। ফার্স্ট আমরা এটাকে যখন ওভার হবে ওভার কালার দিতে পারি, কালার এখানে আমরা যেটা ইউজ করছি সেটা হচ্ছে সেকেন্ডারি কালার, ঠিক আছে। তো যখন আমরা ওভার করবো এখানে সেকেন্ডারি কালার হয়ে গেছে, তার জন্য আমাদের এখানে কি দিতে হবে? ট্রানজিশন। কি দিতে হবে? ট্রানজিশন অল পয়েন্ট সিএসভি আর ইজি। আচ্ছা, দিকে একটু ট্রানজিশন ইউজ হয়েছে। আচ্ছা, এইবার আমি এর মধ্যে ব্যাপারটা আমি একটু বুঝিয়ে দিই যে কেন আমরা এসসিএসএস এ এইভাবে প্রসেস ইউজ করছি। ব্রাউজার কম্প্যাটিবিলিটি কোড যাতে আমাদের ইউজ করতে যেতে সুবিধা হয়, এসসিএসএস ইউজ করছি আমরা কি কারণে? যাতে ব্রাউজার কম্প্যাটিবিলিটি হয়। তো এবার আমরা style.css এ যাই, যে দেখি যে ব্যাপারটা কি কি ক্রিয়েট হলো এখানে। দেখুন, আমরা ডিসপ্লে ফ্লেক্স খালি ইউজ করেছি। ডিফ্লেক্সে কিন্তু ডিসপ্লে ফ্লেক্স আমরা common.css এ খালি কিন্তু ডিসপ্লে ফ্লেক্স লিখেছি, আর কিছু কিন্তু লিখিনি। আর এখানে কিন্তু অটোমেটিক ব্রাউজার কম্প্যাটিবিলিটি কোড, অ্যালাইন আইটেমস এ ব্রাউজার কম্প্যাটিবিলিটি কোড, জাস্টিফাই কন্টেন্টে সব জায়গায় ব্রাউজার কম্প্যাটিবিলিটি কোড অটোমেটিক ক্রিয়েট হয়েছে, তাই না? এগুলো কিন্তু আমাদের যদি লিখতে হতো ম্যানুয়ালি কিন্তু অনেক টাইম লাগতো। তো তার জন্য কিন্তু আমাদের একটু মডার্ন ওয়েতে একটু কাজ করতে গেলে, একটু ফাস্ট কাজ করতে গেলে আমাদের কিন্তু এরকম প্রসেসে কাজ করতে হবে। ট্রানজিশন ইউজ করেছি, ওয়েব কিট কিন্তু অটোমেটিক করেছে, আমি কিন্তু লিখিনি, এটা কিন্তু অটোমেটিক ওয়েব কিটটা করেছে। তো এটাই আমাদের সুবিধা। আপনার যারা ভিজুয়াল স্টুডিও ট্রায়ালস করেন তো অবভিয়াসলি ইউজ করবেন। অ্যান্ড ওয়াচ স্যাস যেটা রয়েছে মানে হচ্ছে লাইভ স্যাস কম্পাইলার, এই এক্সটেনশনটা অটোমেটিক্যালি ক্রিয়েট করে। তো হেডারের রেসপন্সিভ কাজটা আমাদের করতে গেলে কি করতে হবে? মানে এখানটায় যদি আমি দেখি 1920 ইউজ করছি আমি, 1920-তে মোটামুটি ঠিকই আছে, 1480-তে ঠিক আছে, 1400-তে ঠিক আছে, 1280-তে দেখি সেটাতেও ঠিক আছে, 1024-এ দেখি সেটাতেও ঠিক আছে, 780-তে দেখি, সরি 780-তে দেখি 100% দিই। আচ্ছা, 780-তে যদি আমি দেখি সেখানে কিন্তু একটু প্রবলেম আছে, ঠিক আছে। তো সেখানে আমরা ব্যাপারটাকে ঠিকঠাক করতে পারি। তো তার আগে আমরা যেটা করবো সেটা কিন্তু অটোমেটিক্যালি এই জিনিসগুলো ঠিক মানে ছোট হতে পারে। তো তার জন্য আমরা কি করবো? আমরা এবার common.css একটু যাবো। common.css এ গিয়ে আমরা ডাইরেক্ট HTML এ যেরকম 50% বা 62.5% দিয়েছিলাম, এটা আমরা এর জন্য কয়েকটা মিডিয়া কোড common.css এ ক্রিয়েট করবো। তো যেখানে HTML টা আছে আমরা HTML এ চলে যাই, HTML আছে, ওকে, আমরা এর নিচেই ক্রিয়েট করবো, ওকে, address media only fill and next week আমরা ফার্স্ট ম্যাক্স উইথ কার জন্য ইউজ করবো? 1023 পিক্সেলের জন্য ইউজ করি, ঠিক আছে, কারণ 1024 অব্দি মোটামুটি আমি দেখতেই পাচ্ছি। এন্ড অ্যাড দিন কিভাবে স্ক্রিন ফন্ট সাইজ দিয়ে 50%। তারপরে যেটা করি সেটা হচ্ছে কপি করি, পেস্ট করি। তারপর দিয়েছে 700 না, তারপর 500 পিক্সেলের জন্য 500 পিক্সেলের জন্য এটা 47.5%। এটা আমি মানে মানে এটা টেস্টেড, মানে আমি অলরেডি অনেক ওয়েবসাইটে কাজ করেছি। তো HTML এ কত পার্সেন্ট ডাইরেক্টলি একেবারে দিলে হবে আপনারা কিন্তু পরেও চেক করতে পারেন নিজে থেকে, আমি করে রেখেছি। বাট আমার এই কোডগুলোকে ইউজ করলেও আপনারা করতে পারেন, ডিফল্ট, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আচ্ছা, আর কি ইউজ করতে পারি? 450 আমরা ইউজ করতে পারবো 40%।
450 আমরা ইউজ করবো 40%। 450 থেকে আপনার ছোট অবধিতে আমরা এখানে 40% ইউজ করবো। এবার আমরা চেক করি ব্রাউজারে, দেখুন আমি কিন্তু ছোট করিনি, এটা কিন্তু অটোমেটিক্যালি বড় হচ্ছে, অটোমেটিক্যালি ছোট হচ্ছে। আমি কিন্তু হেডারে মেনুর জন্য কোনো সিএসএস লিখিনি, ঠিক আছে। আমাদের যদি এই প্রসেসটা যদি আমি ইউজ না করতাম তাহলে কি হতো, আমাদের প্রত্যেকটা ইউটিউব প্রত্যেকটা অ্যাড মানে সিএসএস এর জন্য প্রত্যেকটা অ্যাড প্রপার্টিজের জন্য আলাদা 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 করে আমাদের মিডিয়া টুলগুলো ইউজ করতে হতো, অনেকটা লেন্দি হতো, ঠিক আছে। যাই হোক, এবার আমরা 780 ইউজ করি, 780 ইউজ করি। 780 কিন্তু মেনু অবভিয়াসলি ভালো করে দেখা যাচ্ছে, ঠিক আছে। আমরা যদি 480 ইউজ করি, 480 তো মেনু দেখা যাচ্ছে কিন্তু একটু ছোট, বাট এখান থেকে ডেফিনেটলি আমাদের রেসপন্সিভ কাজ শুরু হবে। 780 তে যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা ওকে আছে অ্যান্ড মেনুটাও ঠিক আছে। তো আমরা কি করতে পারি 780 তে 100% যাই, আমরা কি করতে পারি 780 তে এটাকে মোবাইল মেনুতে আমরা কনভার্ট করব, ঠিক আছে। তাহলে মোবাইল মেনুতে কনভার্ট করতে গেলে তার জন্য আমাদের কি করতে হবে, আমরা এখানে একটা ইউজ করেছি মেইন মেনু, ঠিক আছে। মেইন মেনু বলে আমরা একটা ইউজ করছি। তো তার আগে আমরা জেএস ফাইলে কিছু প্লাগইন আমরা ইউজ করবো, তো ঝটপট আমরা প্লাগইনটাকে ইউজ করে ফেলি। আমরা জেএস এর যেটা jQuery যেটা সিডিএন লিংক আছে, গুগল থেকে যে সিডিএন লিংক পাওয়া গেছে সেটা আমি এখানে পেস্ট করে রাখলাম। এবার আমাদের যেটা ইউজ করতে হবে, আমরা জেএস ফোল্ডারের মধ্যে কিছু জেএস আমরা অলরেডি নিয়ে এসেছি, যে জেএসগুলোর নাম বলি। এটা হচ্ছে jQuery মাইগ্রেট আছে, কারণ যে অনেক নেটিভ jQueryর সঙ্গে ওল্ড কিছু প্লাগইন থাকে যেগুলো ইউজ হয় না, মানে প্রবলেম হয়, তার জন্য আমরা এই jQuery ঠিক নিচে আমরা jQuery মাইগ্রেটটাকে ইউজ করতে পারি। jQuery মাইগ্রেটটাকে ইউজ করি। আর কি করবো, আমরা স্লিক ম্যাপটাকে আপাতত ইউজ করি। ঠিক আছে। এবার আমাদের জেএস ফাইলের মধ্যে আমরা একটা কমন, আমরা যেখানে আমরা জেএসটা লিখবো, ঠিক আছে, আমরা সেখানে app.js নামে একটা ফাইল ক্রিয়েট করি। সেটাও আমরা এখানে আবার নিচে এটাকে ইনক্লুড করি, আচ্ছা। এবার আমরা app.js এ আমরা স্লিক ম্যাপটাকে কিভাবে ইউজ করবো সেটাকে আমরা কল করবো, ঠিক আছে। তার জন্য আমাদের jQuery যেহেতু আমরা ইউজ করি, jQuery কল করার জন্য আমরা ইউজ করবো ডলারের মধ্যে আমরা কি ইউজ করবো, যে আমরা ডলার মধ্যে কি ইউজ করবো, যেখানে যে মেইন মেনু, এই মেইন মেনুটা হচ্ছে র্যাপার মেইন, আমরা এটাকে কল করবো। এটার মধ্যে আমরা এই ক্লাসটার মধ্যে আমরা এই স্লিক ম্যাপটাকে ইন্ডিকেট করবো। স্লিক ম্যাপ এনএভি ম্যাপ প্যারেন্থেসিস ওপেন কার্লি ব্রেসেস ওপেন। তার মধ্যে আমরা কি লিখবো, তার মধ্যে আমরা যেটা লিখবো ফার্স্ট হচ্ছে লেভেল লিখবো, LAVEL লেভেল, মানে কি নামে এটা শো হবে, ঠিক আছে। এখন আপাতত লেভেলে আমি কিছু দিতে চাইছি না। দেন এটা কোথায় শো হবে, ফার্স্ট আমি জাস্ট লেভেলটা দিয়ে আমি এখানে দেখি যে স্লিক ম্যাপটা কল হয়েছে কিনা। আমি ইন্সপেক্ট করে যাই, দেখুন এই উপরে কিন্তু স্লিক ম্যাপটা অলরেডি কল হয়ে গেছে আমাদের, ঠিক আছে। তো এটা আমরা দেখতে পাচ্ছি না, ঠিক আছে, নো ইস্যু, সব কিছু দেখতে পাবো। তো স্লিক ম্যাপটা লেভেল, এবার লেভেলের মধ্যে যে আমি এখানে লিখতাম মেনু সেভ করলাম, দেখি তাহলে কিন্তু আমরা এখানে মেনুটা দেখতে পাবো, ঠিক আছে। এই লেভেলটা কিন্তু এর জন্য ইউজ হচ্ছে, ঠিক আছে। ক্লিক করলে কিন্তু অলরেডি কাজ করছে, আর আমরা এগুলোকে স্টাইলিং করবো। যাই হোক, তো আমরা এখানে মেনুতে কিছু দিতে চাই, ওকে। তারপর এবার আমরা কি করবো, লেভেল লেভেল, সরি লেভেল তো অলরেডি ইউজ হয়ে গেছে। এবার এটা প্রিপেন্ড, আচ্ছা এখানটা আপাতত মেনুটা লিখে রাখি, তাহলে মেনুটা আপনাদের শুরু হবে। প্রিপেন্ড টু আমরা কি ইউজ করতে পারি, কোথায় এটা ডিসপ্লে হবে, যেহেতু এটা অলরেডি কোথাও দেওয়া নেই তার জন্য এটা একদম টপে ডিসপ্লে হচ্ছে, ঠিক আছে। যেহেতু হেডারের মধ্যে মানে ব্যাপারটা নেই, ব্যাপারটা রয়েছে, তাও এটা সবার উপরে ডিসপ্লে হচ্ছে। কারণ যদি আমি এটা চেক করি তাহলে দেখবো স্লিক ম্যাপটা কিন্তু হেডারের মধ্যে রয়েছে, নেই, হেডারের মধ্যে নেই, কারণ এটা প্রিপেন্ড টু আমি দিতে চাই, প্রিপেন্ড টু, কিন্তু প্রিপেন্ড টু কোথায় সেটা এখন আমি ইন্ডিকেট করিনি, তার জন্য এটা কোথাও দেখাচ্ছে না। এই আমি এইটা তুলে দেবো, প্রিপেন্ড টু এই জিনিসটা যদি আমি তুলে দিই তাহলে কিন্তু একদম টপে এটা ডিসপ্লে হবে, এই যে টপে এটা অলরেডি ডিসপ্লে হয়ে গেছে, ঠিক আছে। এইবার আমরা প্রিপেন্ড টু মানে এটা কোথায় বসবে, আমি চাইছি এটা হেডারের মধ্যে আসবে, এই যে হেডার, তাহলে এটা দেখুন হেডারের মধ্যে চলে আসবে। তাহলে এটা হেডারের মধ্যে অলরেডি রয়েছে, আগে ছিল হেডারের বাইরে, এখন কিন্তু হেডারের মধ্যে রয়েছে। বাট আমাকে এটা আরেকটু কাস্টমাইজ করতে হবে, এটা হেডারের মধ্যে বটমের ভেতর থাকবে।
তাহলে আমি এখানে লিখতে পারি স্পেস দিয়ে ডট ইও ডবল টি বটম, তাহলে এটা কিন্তু বটমের মধ্যে চলে আসবে। তাহলে হেডার মধ্যে দিয়ে এটা কিন্তু এখন বটমের মধ্যে রয়েছে, ঠিক আছে? এই যে বটমের মধ্যে এটা অলরেডি চলে এসেছে। এবার আমাদের এই রেসপন্সিভ কাজটা করতে হবে। তো ফার্স্ট আমরা কি করব, আমরা যেটা করব সেটা হলো আমাদের কিন্তু মেনু কল হয়ে গেছে। এবার আমাদের এখানে আমি আরেকটা ডিস্ট্রিবিউটর বানাই, সেখানে হচ্ছে মেনু আন্ডারস্কোর মেনু ডট এসসিএস। এবার এই মেনুটা ডেফিনেটলি হেডার রিলেটেড, হেডারের মধ্যে হয়েছে। তো আমি কি করব, এই মেনুটা আলাদাভাবেই থাকবে, কিন্তু এই মেনুটা আমি ইম্পোর্ট করব, হেডারের মধ্যে ইম্পোর্ট করব। ঠিক আছে, তাহলে মেনুটা হেডারের মধ্যে আমার ইম্পোর্ট হয়ে গেল। তাহলে মেনুটা আলাদা ফাইলে থাকবে আর হেডারটা আলাদা ফাইলে থাকবে। কিন্তু এখানে আমাদের হেডারে কিছু কাস্টমাইজ কাজ করতে হবে। আমরা চাইছি এই যে মেনুটা আছে, এই মেনুটা রেসপন্সিভ ইস্যু হবে, এটা রেসপন্সিভ ইস্যু হবে না। তার জন্য আমরা কি করবো, মিডিয়া অনলি প্লেন অ্যান্ড ম্যাক্স উইথ, আমরা চাইছি মেনুটা কাজ হোক ঠিক 1024 পরের থেকে আপ টু মোবাইল মেনু অবধি, মানে মোবাইল অবধি এটা কাজ হোক, মোবাইল ডিসপ্লে অবধি কাজ হোক। তো 1023 পিক্সেল থেকে এটা কাজ হবে, ঠিক আছে? ওকে, তো ফার্স্ট হচ্ছে আমাদের যে এই মেনুটা রয়েছে, এই মেনুটা কিছু রয়েছে, এই মেনুটা রয়েছে হচ্ছে মেন মেনু, ঠিক আছে? মেন মেনু, এই মেন মেনুতে কাজ করছি। তাহলে আমি এটা মেনুতে এটা করতে পারি। মেনুর জন্য কোনো ক্লাস আমি ইউজ করিনি, তাহলে এটা আমরা ইউজ করছি বটমের মধ্যে মেন মেনু বটম, তার মানে বটমটা হবে তার মধ্যে হেডারের মধ্যে, আর বটমের মধ্যে কি থাকবে, ডট মেন মেনু মেনু এইগুলো ডিসপ্লে রান করে দেবো, রাইট? যদি আমি চেক করি তাহলে এখন থাকছে, এটাকে আমি নিয়ে আসি মোবাইল মেনুতে। মোবাইল মেনুতে 1024 দেখি, 1024 ডেফিনেটলি এটা দেখা যাচ্ছে। এই আমি 1024 থেকে কমিয়ে দিচ্ছি, এটা নেই, এই মেনুটা নেই, কিন্তু আমাদের এই মেনুটা রয়েছে। তাহলে এবার এই মেনুটা এবার কাজ করি, এবার এই মেনুটা এই স্লিক নেমের কাজটা করি। কি করবো কাজটা, তাহলে আমাদের এই যে মেন মেনুটা রয়েছে, স্লিক ন্যাপটা যেটা রয়েছে, যেটা কিনা করছে, তার মানে নামটা কি রয়েছে, স্লিক ন্যাপ। এক্সপেক্ট করে দেখি এর মধ্যে কি লেখা আছে, স্লিক ন্যাপ। তো আমাদের হেডারের মধ্যে আমরা স্লিক ন্যাপ মেনুতে যাই, ডট স্লিক ন্যাপ মেনু, ডিসপ্লে ফার্স্ট অবস্থায় নাম থাকবে, আর এখানেও মিডিয়া কোয়ারিজ থাকবে, অ্যাড্রেস মিডিয়া অনলি স্ক্রিন অ্যান্ড ম্যাক্স ম্যাক্স উইথ 1023 পিক্সেল। এটা কি থাকবে, ডিসপ্লে, সরি এটা হচ্ছে আপনার স্লিক নেম মেনু, স্লিক নেম মেনুটা থাকবে ডিসপ্লে ব্লক, ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রথম অবস্থায় কি থাকছে, প্রথম অবস্থায় মেনুটা স্লিক নেম মেনু বা মোবাইল মেনুটা নেই, এই মেনুটা রয়েছে। কিন্তু ওই যে আমি যে জিএসটি ইউজ করি, ওটা কিন্তু আমি নতুন করে কিছু লিখিনি, কারণ এই টেবিলের মধ্যে কিন্তু আমার একটাই মেনু আছে, ওটা জেএস দিয়ে অটোমেটিক্যালি ক্রিয়েট করে দিচ্ছে, যেহেতু আমি এটা জেএস এর ইউজ করছি, ঠিক আছে? খুব সুন্দর মেনু, আমি ইউজ করি, তাহলে আপনারা বুঝতে পারবেন। তাহলে এটা রয়েছে। এবার আমি যদি এটাকে রেসপন্সিভ করি, রেসপন্সিভে যখনই আমি এটা নিয়ে যাই, তাহলে দেখবো মেনুটা 1023 পিক্সেল পর থেকে আপনার মোবাইল অব্দি ইউজ হবে, ঠিক আছে? তাহলে আমরা এটা নিয়ে কাজ করতে পারবো। যাই হোক, এইবার আমরা কি করবো, এটা স্লিক নেম মেনু, এই স্লিক নেম মেনুটা কোথায় থাকবে, হেডারের মধ্যে রয়েছে। এইবার আমাদের যে হেডারের যে বাটনটা রয়েছে, স্লিক নেম মেনুটা রয়েছে, এটাকে আমাদের কিন্তু কোন মোবাইলের মতন করে ইউজ করতে হবে। তার জন্য আমরা কি করবো, তার জন্য আমাদের কিছু প্রসেস রয়েছে। তাহলে আমরা এটাকে একটু কাস্টমাইজ করি। স্লিক নেম মেনুটাকে আমরা করতে পারি পজিশন অ্যাবসলিউট, ডেফিনেটলি অ্যাবসলিউট, টপ 0, আর কি করতে পারি, বটম 0, মার্জিন, আর টপ 0 না করে আপাতত আমি টপ 0 করি, ঠিক আছে? কোনো অসুবিধা নেই। আচ্ছা, পজিশন অ্যাবসলিউট, উইথ দি 100% আর হাইট দি 100%। হাইট 100% দেওয়া যাবে, উইথ 100% দিয়ে যাবে। সরি, এখানে কোনো প্রবলেম হয়েছে। আচ্ছা, ঠিক আছে।
দেখলাম, তাহলে স্লিপ ন্যাপ মেনু এটা চলে আসবে ইয়েতে হেডার মানে এই পজিশনে চলে আসবে, কিন্তু এটা পজিশনিং দেওয়া আছে বলে কিছু বোঝা যাচ্ছে না। আচ্ছা, এইবার আমরা যেটা কাজ করবো সেটা হচ্ছে যে এই যে বটম পার্টটা রয়েছে হেডার ডট এসএস এর মধ্যে যে বটম পার্টটা রয়েছে, এখানে আমরা এই করি পজিশন রিলেটিভ করে পজিশন রিলেটিভ করে দিচ্ছি। এটা কিন্তু তাহলে পজিশন হয়ে রয়েছে কিন্তু দুটি স্লিপ নেম মেনু অ্যাটেন্ডলি পজিশন হয়ে গেছে, ঠিক আছে। এবার যেটা আমরা কাজ করে দিতে উইথ 100% দিয়ে রেখেছি। আচ্ছা, এবার আমরা যেটা কাজ করবো সেটা হচ্ছে একবার মোবাইলে নিয়ে চলে যাই, এটা হ্যাঁ এখান থেকে মোবাইল নিয়ে কাজ। এবার যে কাজটা করবো সেটা হচ্ছে যে আমাদের লেবেলিংটা লাগবে না, আমরা এটাকে ডিলিট করে দিই। তার বিনিময়ে আমরা প্লাস ক্রস এন্ড লিস্ট এন্ড ক্রস আইকন আনবো, ঠিক আছে। তো আমরা তাহলে কি করবো, এখানে আমরা চেক করি স্লিপ ন্যাপ মেনুর মধ্যে এখানে রয়েছে একটা বাটন রয়েছে স্লিপ ন্যাপ বাটন, রাইট। আমরা দেখতে পারবো কি রয়েছে স্লিপ ন্যাপ বাটন, এটা আমরা কপি করি। তো স্লিপ ন্যাপ মেনুতে চলে যাই, আমরা মেনুতে চলে যাই, এটাকে বন্ধ করি। এটার কাজ কমপ্লিট হয়ে গেছে, কমন হয়ে গেছে, এগুলো বন্ধ করে দিই। মেনুতে যাই, আমরা এখানে কি করি, আমরা স্লিপ ন্যাপ বাটনটা ইউজ করি। এখানে আমরা এর উইথ দিই, উইথ আমরা 40 পিক্সেল দেবো, তো আমরা 4 REM লিখি, এন্ড হাইট আমরা লিখি 4 REM, ঠিক আছে। আচ্ছা, এ আপাতত চেক করার জন্য আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, ব্যাকগ্রাউন্ড কালারের মধ্যে চেক করি তো ডিসপ্লে ব্লক দিতে পারি। ব্লক দিলে আমরা কি দেখবো, আমরা এটা দেখতে পাচ্ছি যে হ্যাঁ এটা চলে এসেছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে আমরা এখানে এখন আপাতত কি করি, এটার পজিশন করি, পজিশন অ্যাবসলিউট, ওকে। আর কি করতে পারি আমরা, টপ 0 আর রাইট 0, ঠিক আছে। তাহলে আমরা যদি দেখি টপ অ্যান্ড রাইট মেনুতে দেখলাম, এটা পজিশন অ্যাবসলিউট দেওয়ার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা রাইট থেকে এটাকে 2.5 REM দিয়ে রাখি, 25 পিক্সেল দিয়ে রাইট থেকে 2.5 REM। আর হ্যাঁ, এটা বটম টপ 0 থাকবে, আর এটাতে বটম 0 থাকবে, পজিশন রিলেটিভ থাকবে। আচ্ছা, টপ 0 বটম 0 যেই আমি দিলাম, তো আমার এখানে আরেকটা সিস্টেম ইউজ করবে, সেটা হচ্ছে মার্জিন অটো। তাহলে এটা মিডিলে চলে আসবে, মিডিলে চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, এইবার আমাদের কি করতে হবে, এই যে ব্যাপারটা রয়েছে স্লিপ ন্যাপ, স্লিপ ন্যাপটা যেটা রয়েছে সেটাকে এবার স্টাইলিং করতে হবে। এটা আমার স্টাইলিং কি করে করবো, আমরা করতে হবে স্লিপ ন্যাপ উইথ 100%, পজিশন অ্যাবসলিউট, টপ 100% দিবি, আর লেফট 0 করবি, এটা একদম নিচে করবি, ওকে, ঠিক আছে। এবার আমরা কি করতে পারি, এবারে ব্যাকগ্রাউন্ড দিতে পারি। এবার ব্যাকগ্রাউন্ড আমরা ডিসাইড করতে পারি কি দিতে পারি। এই ব্যাকগ্রাউন্ডটা এর এডিটিংয়ের কাজ আমাদের কমপ্লিট হয়ে গেছে, এখান থেকে কাট করে আমরা মেনু চলে যাই, আপাতত বসা এখানে। আমরা এর ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি, প্রাইমারি কালারটা ব্যাকগ্রাউন্ড করে দিই, ব্যাকগ্রাউন্ড কালার দিই, ব্যাকগ্রাউন্ড কালার প্রাইমারি কালার, রাইট। ব্যাকগ্রাউন্ড কালারটা আই থিঙ্ক প্রাইমারি কালার হয়ে গেছে। এবার আমরা কি করব, আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই স্লিপ নেমের মধ্যে আবার মেনু ক্রিয়েট করব, ঠিক আছে। স্লিপ নেমের মধ্যে আমরা দিতে পারি মেনু, মেনু ডিসপ্লে ব্লক, কারণ ওটা ডিসপ্লে ফ্লেক্স ছিল তাই পাশাপাশি হচ্ছে, ডিসপ্লে ব্লক করে দিলাম, খুব ভালো কথা। এইবার এর মধ্যে আমরা করি কি এলআই এর মধ্যে তার প্যাডিং দিই, প্যাডিং আমরা দিই হচ্ছে 1 REM, আর এদিকে দিই হচ্ছে 2 REM। তাহলে দেখবো আমরা এটা তৈরি হয়ে গেছে,
এখানে আছে মেনু এলআই। আচ্ছা এলআই মধ্যে আবার মার্জিন, এলআইতে একটা যেহেতু আমি ডিফল্টে দিয়ে রেখেছিলাম মার্জিন রাইট 0। মধ্যে দিয়েছি, তাহলে কি করতে হবে এলআইতে ডিসপ্লে ব্লক করে দিই, ডিসপ্লে ব্লক আর অ্যাঙ্কার উইথ 100% করে দিই, এলআইয়ের উইথ 100% থাকবে, অ্যাঙ্কার থাকবে হচ্ছে ডিসপ্লে ব্লক। এটা ক্লিয়ার হয়ে গেছে। এবার আমরা কি করতে পারি, এর একটা বর্ডার ক্রিয়েট করতে পারি। তাহলে বর্ডার বটম আর জিবি এ 255 1 পিক্সেল সলিড। তারপর বর্ডার ক্রিয়েট হয়ে গেছে, 5 অনেকটা বেশি হয়েছে, আমি এখানে দিতে পারি 2। হালকা একটা ব্লুইশ বর্ডার থাকে। ঠিক আছে, কালারটা দিয়ে দিই, কালারটা দিয়ে হচ্ছে সাদা। এটা আমরা ইউজ করতে পারি, কালারটা হচ্ছে হোয়াইট কালার। কালারটা হোয়াইট হয়ে গেছে, বর্ডার হালকা পড়ে গেছে, এখানে 2 রয়েছে, আমি 1 করতে পারি, তাহলে আরেকটু হালকা হবে বর্ডারটা, তাহলে ভালো লাগবে দেখতে। বর্ডারটা পড়ে গেছে আমাদের। এইবার আমাদের এখানে প্লাস মাইনাসের ব্যাপারটা ক্রিয়েট করতে হবে, তাহলে কিন্তু আমাদের ম্যাক্সিমাম কাজটা কমপ্লিট হয়ে যাবে। প্লাস মাইনাসের কাজটা ক্রিয়েট করতে হলে আমরা একটু চেক করবো, তখন আমাদের যখন অ্যাঙ্কারে আনবো ওখানটা ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি প্রথম অবস্থায় স্লিপন্যাপ কোল্যাপস এই ক্লাসটা রয়েছে। যখন আমি ক্লিক করছি তখন এই ক্লাসটা চেঞ্জ হয়ে গিয়ে স্লিপন্যাপ ওপেন হচ্ছে, রাইট? আচ্ছা, তাহলে আমি এই বাটনের মধ্যে যে বাটনটা ক্রিয়েট করেছি, মেনুর জন্য যে বাটনটা ক্রিয়েট করেছি, এই মেনুতে যাই, মেনুর জন্য যে বাটনটা ক্রিয়েট করেছি সেটা হচ্ছে স্লিপন্যাপ বাটন। এটা দি পজিশন অ্যাক্সেস দেওয়া আছে, এর আমি একটা বিফোর ক্লিক বিফোর। এবার আমাদের একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে আমরা এর মধ্যে দুটো ইমেজ নিয়ে এসেছি, সেটা হচ্ছে একটা হচ্ছে লিস্ট আর একটা ক্রস আর একটা লিস্ট। আমি এখানটায় লিস্ট আর ক্রসের আমি যদি উইথটা দেখি, এর উইথ সাইজ হচ্ছে, উইথ আর হাইট হচ্ছে, চেক করে নিচ্ছি একবার, প্রপার্টিতে যাই, 16x16, ঠিক আছে? তাহলে উইথ 1.6 REM, height 1.6 REM, 1.6 REM, position absolute, top 0, left 0, bottom 0, right 0, margin auto, আর কি দিতে পারি আমি, কন্টেন্ট, আর কি হলো ব্যাকগ্রাউন্ড ইমেজ, URL ইমেজেস, তার মধ্যে লিস্ট, list.png, ঠিক আছে? এখান থেকে তো বন্ধ করে দিলাম, কারণ হচ্ছে যেহেতু ডিস্ট্রিবিউটর ফোল্ডারের বাইরে CSS ফোল্ডার, তার মধ্যে ইমেজেস ফোল্ডার, তো তার জন্য আমাকে এইভাবে পাথটা ক্রিয়েট করতে হবে। কিন্তু এই পাতি আবার CSS এর মধ্যে তখন কিন্তু ইমেজেসটা পাবে না, তার জন্য আমি একটা পাথ ডিলিট করে দিলাম, একটা স্টেপ পাথের একটা স্টেপ ডিলিট করে দিলাম। তো লিস্ট যদি আমি যখন ক্লিক করবো তখন কিন্তু আমাদের এখানে লিস্টটা চলে আসার কথা, দেখি এখানে এসছে কিনা। আচ্ছা, প্রথম অবস্থায় যখন বাটন আছে, বাটনের মধ্যে কিন্তু কোনো বিফোর ক্লাস হয়নি, কেন হয়নি একটু চেক করিনি। উইথ আছে, পজিশন লেফট রাইট হয়ে আছে, পজিশন গ্রুপ করা আছে,
আচ্ছা, আমাদের একটা মিস্টেক হয়েছে যে স্লিক ন্যাপের মধ্যে আমরা বিফোরটা ক্রিয়েট করছি, স্লিক ন্যাপ হবে না, এটা থাকবে হচ্ছে স্লিক ন্যাপ বাটনের মধ্যে, ঠিক আছে। এবার তাহলে আমরা দেখতে পাবো, হ্যাঁ এখানে লিস্ট আইকনটা কিন্তু চলে আসছে। এইবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কাজ করি আমরা এখানে, যেহেতু অনেক ক্ষেত্রে কি হয় মানে কিছু কিছু ছোট ছোট পিক্সেলের জন্য আরইএম করলে অনেক রকম অসুবিধা হতে পারে। আচ্ছা, একটা কাজ করতে হয় সেটা হচ্ছে আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট ব্যাকগ্রাউন্ড সাইজ ব্যাকগ্রাউন্ড সাইজ কন্টেন্ট বললাম, এটা চলে আসলাম, ঠিক আছে। এইবার আমাদের করুক যখন এটা ওপেন হবে মানে স্লিক ন্যাপ বাটনের সঙ্গে একটা ক্লাস অ্যাড হচ্ছে, যখন আমি ক্লিক করছি দ্যাটস অল স্লিক ন্যাপ ওপেন, এই ওপেন ক্লাসটা আমি এখানে অ্যাড করব, যা তার বিফোরে ব্যাকগ্রাউন্ড ইমেজটা চেঞ্জ করব। এবার যদি আমরা চেক করি তাহলে কিন্তু আমাদের ক্লাসটা খুব সুন্দরভাবে কাজ করছে। তাহলে এবার আমরা যদি 600 দেখি, 600 কাজ করছে, 480 দেখি সেটাও কাজ করছে, ঠিক আছে। 480 দেখি সেটাও কাজ করছে, ঠিক আছে। 320 দেখি এখানেও একদম ঠিক আছে। তো আমি এক কাজ করি, যখন এটা মোবাইল মেনুতে আসবে 700,023-এর পর থেকে আমরা এই ব্যাপারটাকে মিডিলে নিই, তাহলে টপের যাই হেডারের টপে, হেডার ডট এসএসসি যাই, হেডার টপের মধ্যে আমরা এখানে বাটাম, এখানে টপে কি ছিল, জাস্টিফাই কন্টেন্ট এন্ড ছিল, এখানে লিখে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। টপে না রিয়েল চলে আসলো। চেক করি পুরো ব্যাপারটা রেসপন্সিভ হয়ে গেছে 100% চেক করি, পুরো ব্যাপারটা কিন্তু এখন ফাইন রেসপন্সিভ। তাহলে আমরা যদি এখন যদি চেক করি যে এই হেডারটা কিন্তু অলরেডি আমাদের ফুল রেসপন্সিভ তৈরি হয়ে গেল। তো এই ভিডিওটা আপাতত এটুকুই দেখালাম। নেক্সট ভিডিওতে আমরা দেখব যে এই স্লাইডারটা, এই ব্যানারে যে স্লাইডটা, এই পার্টটা পুরো পার্টটা আমরা রেসপন্সিভ করবো। তো এই ভিডিওটার জন্য আপাতত আজকে আসলাম, বিদায় নিলাম আপনাদের কাছ থেকে। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে ডেফিনেটলি আমার এই ভিডিওটাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, সবার কাছে শেয়ার করুন, আর আপনাদের উপকার হলে ডেফিনেটলি কমেন্ট করে জানান যে আমি আপনার ভিডিওটা দেখে উপকৃত হয়েছি। কমেন্ট করুন নিচে যে আমার কোন জায়গাটা আপনাদের ভালো লাগেনি। যদি আপনাদের ভিডিওটা কোনো জায়গায় অসুবিধা হয়ে থাকে, যে আপনাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়েছে, তাহলে আমাকে ডেফিনেটলি কমেন্ট করুন, আমি আমার প্লিজ ভিডিওটা ইমপ্রুভ করার চেষ্টা করবো। আর ডেফিনেটলি আমার ভিডিওটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ। এই ভিডিও সম্পর্কে যদি কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্ট করুন, কমেন্টে রিপ্লাই অতি অবশ্যই পাবেন। কোডিক্স রাহুলের একজন ইম্পর্টেন্ট মেম্বার অ্যান্ড আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। যদি এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওটিকে লাইক করুন আর ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না।